হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা আবার চলে এসেছি নতুন একটা ক্লাসে। আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে হিস্ট্রি অফ মিডিয়েবল ইন্ডিয়া। এই মিডিয়েবল ইন্ডিয়ার যে পার্টটা আমরা আজকে করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মধ্যযুগের ভারতের ইতিহাস, মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রি। এটার পিরিয়ডটা যদি তুমি দেখো, স্টার্টিংটা 1206। তো 1206 ডায়নাস্টিটা এস্টাবলিশড হচ্ছে। এর প্রি কন্ডিশন আছে। প্রি কন্ডিশন যদি তুমি দেখো তাহলে ইসলাম ধর্মের স্পেড থেকে এটা স্টার্ট হবে এবং এখানে এসে ডায়নাস্টি এস্টাবলিশড হবে এবং এটা কন্টিনিউ চলতে থাকবে। এখানে দুটো ডায়নাস্টি পাবো। প্রথমে হচ্ছে সুলতানি, তারপরে হচ্ছে মুঘল ডায়নাস্টি। এই দুটো ইম্পর্টেন্ট ডায়নাস্টি আমরা আজকে পড়ব এবং দেখব। লাস্টে আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন করব, যেগুলো পরীক্ষার জন্য আমাদেরকে কেয়ার করতে হয়। সেই বিষয়গুলো আমরা আজকে দেখে নেব। নেক্সট আমরা দেখি হিস্ট্রি অফ মিডিয়েবল ইন্ডিয়া, মধ্যযুগে ভারতের ইতিহাস। এই মধ্যযুগে ভারতের ইতিহাসে আমরা দেখব যে মুসলিম ধর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। যে মুসলিম ধর্মের ফাউন্ডার হিসেবে আমরা হজরত মোহাম্মদকে নিতে পারি। হজরত মোহাম্মদ হচ্ছে মুসলিম ধর্মের ফাউন্ডার, যিনি মানুষ হয়েছেন আবু তালিবের কাছে, তার কাকা আবু তালিবের কাছে, এবং ওনার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ এবং মায়ের নাম হচ্ছে আমিনা। ওনার ওয়াইফের নাম হচ্ছে খাদিজা। এবং প্রথম মুসলিম ধর্মের যিনি হজরত মোহাম্মদের কাছে ইয়ংগেস্ট ফলোয়ার হিসেবে যিনি বিবেচিত হন, তিনি হচ্ছেন হজরত আলী। হজরত মোহাম্মদ যে সেঞ্চুরিতে বিলংস করছেন, মানে এই যে মুসলিমদের যে ক্যালেন্ডার, সেটাকে বলা হয় হিজরি এরা। হজরত মোহাম্মদ মক্কা থেকে মদিনাতে যখন যাচ্ছেন, সেই পিরিয়ডটা হচ্ছে 622। এই পিরিয়ডটাকেই আমরা বলি হিজরি এরা। এটাকেই মুসলিম ধর্মের ক্যালেন্ডার হিসেবে ট্রিট করা হয়। এবং এই সময়টা হচ্ছে 7th সেঞ্চুরি এডি। তাহলে মিডিয়েবল ইতিহাসে যখন আমরা দেখব, তখন হজরত মোহাম্মদের দ্বারা প্রতিষ্ঠিত মুসলিম ধর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই কারণে আমাদের এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে মুসলিম ধর্ম স্প্রেড করবে কিন্তু এই 7th সেঞ্চুরি থেকেই। আর এই সময় যখন হজরত মোহাম্মদ জীবিত রয়েছেন, যে সেঞ্চুরিতে রয়েছেন, সেই সেঞ্চুরিতেই ভারতের সঙ্গে মুসলিম ধর্মের সম্পর্ক স্থাপিত হয়। নেক্সট আমরা যেটা দেখব, 7th সেঞ্চুরিতে, এটা মনে রাখবো, যারা ভারতবর্ষে মুসলিম রিলেশনটা এস্টাবলিশ করলো তারা হচ্ছে আরবিয়ান ট্রেডার্স। এরা 7th সেঞ্চুরিতে ব্যবসায়িক কাজের জন্য, আমরা জানি ভারতবর্ষ এটা, তো এই আরব থেকে ভারতবর্ষে ব্যবসার জন্য আসবে। এবং এই সেপটা যদি বলো কেরালা, এই কেরালাতে ব্যবসা করার জন্য আসবে, কারণ কেরালাকে বলা হয় স্পাইস গার্ডেন। তো তো ভারতের মশলা এশিয়া এবং এশিয়ার অন্যান্য ইউরোপীয় কান্ট্রিতে ল্যান্ড রুটের মাধ্যমে যারা ব্যবসা করত, তারা হচ্ছে আরবিয়ান ট্রেডার্স। এই আরবিয়ান ট্রেডার্সদের মনোপলি তখনই অ্যাবলিশড হয়ে যাবে যখন ইউরোপিয়ানরা ভারতে ব্যবসা করতে আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের দুটো প্রশ্ন, সেটা হচ্ছে মুসলিম ইতিহাস বা হজরত মোহাম্মদের সময়কালী ব্যবসা বাণিজ্যের সাহায্যে ভারতে মুসলিমদের সঙ্গে সম্পর্ক হয়, এবং সেটা দক্ষিণ ভারতের কেরালাতে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরবীয় ব্যবসায়ীরা ভারতের সাথে মুসলিম সম্পর্ক স্থাপন করেছিল, এইটা মনে রাখতে হবে। নেক্সট মনে রাখতে হবে
হজরত মোহাম্মদ মরে যাওয়ার পর আমরা দেখব 8th সেঞ্চুরিতে আরবিয়ান ইনভেড ইন্ডিয়া, আরবরাই নর্থ ওয়েস্ট রিজন থেকে ভারতবর্ষ আক্রমণ করছে। এই আক্রমণের ফলে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম প্রথম ভারতীয় রুলার দাহিরকে পরাজিত করবে, এবং তিনি যখন ভারতে আসবেন তখন আরবে উমাইয়াদ খালিফারা রুল করবে। তার এই আরবদের ভারত জয় যে জায়গাটা, সেই জায়গাটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এখানে কি মনে রাখতে হবে দেখো, 8ম শতাব্দীর প্রথম দিকে আরবরা উত্তর পশ্চিম অঞ্চল থেকে ভারত আক্রমণ করে। 712 খ্রিস্টাব্দে এই আরব আক্রমণের নেতৃত্বে ছিলেন উমাইয়া খিলাফত, মানে উমাইয়াদ খিলাফতের একজন সেনাপতি মোহাম্মদ বিন কাসিম। ভারত আক্রমণ এই সময়কালে আরব সম্প্রসারণের নীতির অংশ ছিল, অর্থাৎ মুসলিম ধর্মটাকে স্প্রেড করার জন্যে ভারতবর্ষে যখন আক্রমণ চলছে তখন এই গুজরাটের উপরের অংশটা, এইখানটা হচ্ছে সিন্ধ প্রদেশ, সিন্ধু প্রদেশ। এই সিন্ধু প্রদেশের রাজা হচ্ছে দাহির। এই দাহিরকে পরাজিত করছে মোহাম্মদ বিন কাসিম যুদ্ধে। এই যুদ্ধটাকে আমরা ব্যাটেল অফ অরোরও বলতে পারি। 712 খ্রিস্টাব্দে জিতছে। তাহলে দাহির হচ্ছে ফার্স্ট হিন্দু রুলার, ফার্স্ট ইন্ডিয়ান রুলার ডিফিটেড বাই মুসলিম। এবারে এই যে জায়গাটা সিন্ধু প্রদেশ, তার এই এই এর পাশের অঞ্চলগুলো, যেটা যে কোনো জায়গাগুলো হিন্দুশাহী রাজবংশটা হয়েছে, তাদেরকে পরাজিত করতে পারেনি। এর ফলে আরবরা ভারতের ভিতরে প্রবেশও করতে পারেনি। কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে জায়গাটা ওরা নিজেদের কন্ট্রোলে নিয়ে এলো সেটা হচ্ছে সিন্ধ, কারণ এখানকার রাজা যুদ্ধে হেরে গেছিল। এই ইনফরমেশনটা আমরা যে বই থেকে পাই সেটা হচ্ছে চাচনামা। এই চাচনামা থেকে আমরা এই ইনফরমেশনটা পাই, এবং এই বইটা গুরুত্বপূর্ণ এই কারণে, আরবদের সিন্ধু বিজয়ের কথা আমরা কোন বই থেকে পাবো? অ্যান্সারটা হচ্ছে চাচনামা। এবারে মুসলিমরা আক্রমণ করলো, দাহির হেরে গেল। তার পার্শ্ববর্তী অঞ্চলের লোকেরা মুসলিমদের প্রতিহত করলো। তাই 8th সেঞ্চুরিতে আমরা যদি দেখি, আরবরা খুব বেশি ভারতের সুবিধা লাভ করতে পারবে না। সেই জন্যে আরবদের ভারত আক্রমণটাকেই আমরা বলি ফলাফলহীন বিজয়, ট্রায়াম্প উইদাউট রেজাল্ট। এটা আরবদের সিন্ধু বিজয়টাকে আমরা বলতে পারি। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের পর ভারত আক্রমণ যিনি করছেন তার নাম হচ্ছে মাহমুদ অব গজনি, সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ হচ্ছেন একজন টার্কিজ বা তুর্কি। ইনি টার্কিশ বা তুর্কি হিসেবে প্রথম ভারত আক্রমণ করছেন, এবং এই জায়গাটা খেয়াল রাখতে হবে, 1000 থেকে 1026 মানে এই সময়টা হচ্ছে 11th সেঞ্চুরি। 11th সেঞ্চুরিতে তিনি ভারত আক্রমণ করছেন, এবং মাহমুদ গজনি প্রথম, সুলতান মাহমুদ বা মাহমুদ অব গজনি প্রথম ভারতীয় রুলার যাকে হারাচ্ছে সে হচ্ছে জয়পাল। জয়পালকে প্রথম পরাজিত করছে। দাহিরকে পরাজিত করছে সুলতান মাহমুদ, দাহিরকে পরাজিত করছে মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ পরাজিত করছে জয়পাল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করবে তখন ইনি মুসলিম আইডিওলজি হিসেবে মূর্তি পুজোর বিরোধিতা করে ভারতের মন্দিরগুলো ধ্বংস করবে, কারণ মুসলিমরা নন আইডল ওয়ারশিপে বিশ্বাসী।
তাই হিন্দু ধর্মের আইডল ওয়ারশিপ যারা করছে তাদের এগেনস্টে গিয়ে তিনি মন্দির ধ্বংস করছেন। এই মন্দিরের মধ্যে অন্যতম হচ্ছে সোমনাথ মন্দির, যেটা গুজরাটে অবস্থিত। এই সোমনাথ মন্দিরে ঢুকে তিনি মন্দিরটাকে ধ্বংস করবেন এবং জ্যোতির্লিঙ্গ মানে শিবের মূর্তিটাকেও ধ্বংস করে দেবেন। তিনি এই কারণে মূর্তি ধ্বংসকারী বা বুৎসিকান নামে পরিচিত। এক্ষেত্রে মনে রাখতে হবে, তিনি যখন সোমনাথ মন্দির আক্রমণ করছেন তখন ওখানে হিন্দুশাহী রুলার ছিলেন ভীমা ওয়ান। এই ভীমা ওয়ান সুলতান মাহমুদ আক্রমণ করে সোনাদানা নিয়ে চলে যাওয়ার পর আবার মন্দিরটাকে রিকনস্ট্রাকশন করবে। তার মানে সুলতান মাহমুদ কোন মন্দির ধ্বংস করেছিল? অ্যান্সারটা হচ্ছে সোমনাথ মন্দির। এটা গুজরাটে অবস্থিত। কার সময় আক্রমণ করেছিল? ভীমা ওয়ান। ভীমা ওয়ানের সময় আক্রমণ করেছিল। এবং সুলতান মাহমুদের দুজন খুব গুরুত্বপূর্ণ, একজন ওনার সভাকবি আর একজন ওনার সঙ্গে ভারতে আসবে। ওনার সভাকবি হচ্ছে ফিরদৌসী, আর ওনার সঙ্গে যিনি ভারতবর্ষে আসবেন তিনি হচ্ছেন আল বিরুনি। এই দুজনা খুব গুরুত্বপূর্ণ সুলতান মাহমুদের সঙ্গে, এটাও খেয়াল রাখবে। এবারে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভারতবর্ষে মুসলিম আক্রমণ হলো। টার্কিজ আক্রমণের পর ভারতবর্ষে মুসলিম রুল এস্টাবলিশড হবে। ভারতবর্ষে যখন মুসলিম রুল এস্টাবলিশড হচ্ছে তখন দুটো যুদ্ধ খুব ইম্পর্টেন্ট, তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধেই প্রথম ভারতের মধ্যে মানে দিল্লি দখল করবে মুসলিমরা, এর আগে পর্যন্ত পারেনি। তো 7th সেঞ্চুরি থেকে ভারতবর্ষে মুসলিম রিলেশন হচ্ছে এর, এবং পরবর্তীকালে মুসলিম আক্রমণ পরপর হচ্ছে। পরপর হয়ে যাওয়ার পর আমরা 1191 এবং 1192 এই পিরিয়ডটাকে আমরা বলতে পারি 12th সেঞ্চুরি। এই 12th সেঞ্চুরিতে এসে মুসলিমরা দিল্লি দখল করছে। তাহলে এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ তরাইন। এই লড়াইটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। এখানে পৃথ্বীরাজ চৌহান জিতে যাবে, মোহাম্মদ ঘুরি হেরে যাবে। সেকেন্ড যুদ্ধে কি হবে? সেকেন্ড যুদ্ধে মোহাম্মদ ঘুরি জিতে যাবে, পৃথ্বীরাজ চৌহান হেরে যাবে। এবং এই পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের ফলে মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে প্রথম দিল্লি দখল করবে এবং ভারতে মুসলিম রুল এস্টাবলিশ করবে, ডায়নাস্টি নয়। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে তরাইনের যুদ্ধ, তরাইনের যুদ্ধে সমস্ত রাজপুত রুলার একসঙ্গে লড়াই করবে মোহাম্মদ ঘুরির এগেনস্টে। পৃথ্বীরাজ চৌহানকে এখানে সবাই সাপোর্ট করবে। যিনি করবেন না তিনি হচ্ছেন এই জয়চাঁদ। এই জয়চাঁদ হচ্ছে গাহরবাল বংশীয় রাজা, পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর মশাই, মানে সংযুক্তার বাবা। এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, মাহমুদ ঘুরিকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ কে জানাবে? অ্যান্সার জয়চাঁদ। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পার্টিসিপেট করবে না? অ্যান্সার জয়চাঁদ। সুলতান মাহমুদকে কে সাহায্য করবে? অ্যান্সার জয়চাঁদ। এই সুলতান মাহমুদ নয়, সরি, মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরিকে যে সাহায্য করবে সে হচ্ছে জয়চাঁদ। এবারে দিল্লি দখল করার পর জয়চাঁদ ভেবেছিল মাহমুদ ঘুরি চলে যাবে, তিনি গোটা ভারতবর্ষটা রুল করবেন। সেটা যখন বাস্তবিক হয়নি তখন মাহমুদ ঘুরির সঙ্গে জয়চাঁদের যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধটাকে বলা হচ্ছে চান্দেওয়ার, ব্যাটেল অফ চান্দেওয়ার। 1194 খ্রিস্টাব্দে হবে। এখানে মোহাম্মদ ঘুরির হয়ে লড়াইটা করবে কুতুবুদ্দিন আইবক। যেহেতু এখানে উইনার কুতুবুদ্দিন আইবক, সেই জন্য মোহাম্মদ ঘুরিকেই উইনার হিসেবে নেব, লুজার হিসেবে জয়চাঁদ। তাহলে চান্দেওয়ারের যুদ্ধে কি হবে? চান্দেওয়ারের যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়চাঁদকে পরাজিত করবে। এবারে প্রশ্ন হচ্ছে তরাইনের কটা যুদ্ধ? তরাইনের 3টে যুদ্ধ।
প্রথম তরাইনের যুদ্ধ 1191, পৃথ্বীরাজ চৌহান উইনার। দ্বিতীয় তরাইনের যুদ্ধ 1192, মোহাম্মদ ঘুরি উইনার। আর একটা লড়াই হচ্ছে তৃতীয় তরাইনের যুদ্ধ, থার্ড ব্যাটেল অফ তরাইন 1215 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে ইলতুৎমিশ উইনার। ইলতুৎমিশের সঙ্গে যার লড়াই হচ্ছে সে হচ্ছে তাজউদ্দিন ইলদুত। এও হচ্ছে মোহাম্মদ ঘুরির একজন স্লেভ। এবারে প্রশ্ন হচ্ছে যে তরাইনের 3টে যুদ্ধ তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম যুদ্ধ 1191, দ্বিতীয় যুদ্ধ 1192, তৃতীয় যুদ্ধ 1215। এই পয়েন্টগুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখব তরাইনের দ্বিতীয় যুদ্ধে দিল্লি দখল করার পর মোহাম্মদ ঘুরি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কুতুবউদ্দিন আইবক বাংলার গভর্নর হিসেবে তার শাসন কার্য পরিচালনা করবে। কিন্তু যখনই মোহাম্মদ ঘুরি মরে যাবে তখনই কুতুবউদ্দিন আইবক ভারতবর্ষে মুসলিম ডায়নাস্টি এস্টাবলিশ করবে এবং সেই ডায়নাস্টিটাকে আমরা বলবো স্লেভ ডায়নাস্টি অথবা মামেলুক ডায়নাস্টি। মামেলুক ডায়নাস্টি মানেই হচ্ছে স্লেভ, এটাকেই আমরা বলবো স্লেভ ডায়নাস্টি। এবারে ভারতবর্ষের প্রথম ডায়নাস্টি কোনটা? এটা স্লেভ ডায়নাস্টি, এটা খেয়াল রাখতে হবে। স্লেভদের পরে আসবে খালজি, তারপরে তুগলক, তারপরে সৈয়দ, তারপরে লোধি। তাহলে টোটাল ভারতবর্ষে মুসলিম ডায়নাস্টি যদি বলো তাহলে আমরা খেয়াল রাখবো এখানে টোটাল 5টা ডায়নাস্টি আছে, স্লেভ, খালজি, তুগলক, সৈয়দ, লোধি। এবারে এখান থেকে যেটা প্রশ্ন করে যে সব থেকে বেশি দিন রুল করেছে, এখানে আমরা দেখব তুগলক ডায়নাস্টি, আর সব থেকে কম দিন রুল করেছে খালজি ডায়নাস্টি। এই 5টা ডায়নাস্টির মধ্যে সব থেকে বেশি দিন যারা রুল করেছে তারা হচ্ছে তুগলক ডায়নাস্টি, সব থেকে কম দিন খালজি ডায়নাস্টি। এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্লেভ ডায়নাস্টির ফাউন্ডার, গ্রেটেস্ট রুলার, লাস্ট রুলার। সবকটা ডায়নাস্টি আমি ওভারঅল মনে রাখবে। স্লেভ ডায়নাস্টির ফাউন্ডার কুতুবউদ্দিন আইবক, সুলতানি ডায়নাস্টির ফাউন্ডার কুতুবউদ্দিন আইবক। খালজি ডায়নাস্টির গ্রেটেস্ট রুলার আলাউদ্দিন খালজি, অল ওভার সুলতানির গ্রেটেস্ট রুলার আলাউদ্দিন খালজি। লোধি ডায়নাস্টির লাস্ট রুলার ইব্রাহিম লোধি, তো তিনি হচ্ছেন অল ওভার সুলতানির লাস্ট ডায়নাস্টি। তার মানে আমাদের এই 5টা ডায়নাস্টিকে খুব ভালো করে কেয়ার করতে হবে। 5টা ডায়নাস্টি ভারতবর্ষে কি করে কি কি বিষয়ের জন্য বিখ্যাত সেগুলোকে খেয়াল রাখতে হবে। এবারে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে এখানে সবাই সুন্নি, তাহলে ইম্পর্টেন্ট যেটা 1 থেকে 4 এটা হচ্ছে টার্কিশ, আর 5 নম্বরটা হচ্ছে ইন্ডিয়ান আফগান ডায়নাস্টি। তাহলে ভারতবর্ষের প্রথম আফগান ডায়নাস্টি হচ্ছে লোধি ডায়নাস্টি। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট, প্রথমে স্লেভ ডায়নাস্টি থাকছে, তারপরে খালজি, তারপরে তুগলক, তারপরে সৈয়দ, তারপরে লোধি। স্লেভ ডায়নাস্টি কুতুবউদ্দিন আইবক, খালজি ডায়নাস্টি জালালউদ্দিন খলজি, তুগলক ডায়নাস্টির গিয়াসউদ্দিন তুগলক। এই রুলারদের নাম তোমাকে অবশ্যই করতে হবে। সৈয়দ ডায়নাস্টি খিজির খান, লোধি ডায়নাস্টি বহলুল লোধি। এরা প্রত্যেকে ডায়নাস্টিগুলো ফাউন্ড করবে এবং এখানে সাল তারিখগুলো দেওয়া আছে, এগুলোকে একটু কেয়ার করবে। মানে স্টার্টিং এন্ডটাকে অবশ্যই কেয়ার করতে হয়, কারণ রুলিং পিরিয়ডটা কে কোথায় করেছে। যেমন ধরো খিজির খাঁ 1414 এই সময় আসবে। এবারে প্রশ্ন হচ্ছে যে তৈমুরলং ভারত আক্রমণ করেছিল 1398 সালে। 1398 সালে, তার মানে সুলতানি পিরিয়ডে মুসলিম আক্রমণ হয়নি? হ্যাঁ হয়েছে। তৈমুরলং করছে 1398। তাহলে 1398 কার মধ্যে পড়ছে? এর মধ্যে এন্ডের দিকে পড়ছে। তার মানে তৈমুরলংয়ের আক্রমণে যে ডায়নাস্টি এন্ড হবে সেটা তুগলক ডায়নাস্টি, আবার ওনার আক্রমণের জন্যই যে ডায়নাস্টি এস্টাবলিশড হবে সেটা সৈয়দ ডায়নাস্টি। এই জিনিসগুলো বোঝার জন্য এই টাইম লাইনটাকে একটু কেয়ার করতে হবে। এবারে দেখো সুলতানিদের পরে কে আসবে? মুঘল ডায়নাস্টি। মুঘল ডায়নাস্টি যদি আসে তাহলে সুলতানিদের এন্ড আর মুঘলদের ফাউন্ডার সেম হবে,
তাহলে পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদিরই হবে। এই পয়েন্টগুলোর জন্য এই টাইম লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে একটু কেয়ার করতে হয়, তাহলেই এই প্রশ্নগুলোর উত্তর আরামসে পারা যায়। নেক্সট দেখো, আমরা যদি দেখি স্লেভ ডাইনাস্টি, তাহলে এখানে আমরা মনে রাখবো কুতুবউদ্দিন আইবক হচ্ছে ফাউন্ডার। কুতুবউদ্দিন আইবকের পরে সিংহাসনে বসছে আরাম শাহ, সামান্য কয়েকদিনের জন্য, তারপরেই বসে যাচ্ছে ইলতুৎমিশ। ইন জেনারেল আমরা কি পড়ি, কুতুবউদ্দিনের পরে ইলতুৎমিশ, এটা কিন্তু তা নয়। সাকসেসর অফ কুতুবউদ্দিন আইবক সবসময় আমরা অ্যান্সার নেবো আরাম শাহ, এটা প্রশ্ন করে। সিমিলারলি আবার একটা প্রশ্ন করে, ইলতুৎমিশের সাকসেসর কে হবে? রুকনউদ্দিন ফিরোজ। এই রুকনউদ্দিন হচ্ছে ইলতুৎমিশের সাকসেসর, তারপরে রাজিয়া বসছে, রাজিয়া সুলতানা। আর একজন খুব ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে বলবন, এটা মনে রাখতে হবে। তার মানে কি দেখো, কুতুবউদ্দিন আইবক ফাউন্ডার, গ্রেটেস্ট রুলার আমরা ইলতুৎমিশকে নেব, লাস্ট রুলার নেব কাইকোবাদ এবং কায়ুমার্স, দুজনাই হবে। কাইকোবাদ হচ্ছে বাবা, কায়ুমার্স হচ্ছে ছেলে। তো দুজনকেই হত্যা করবে জালালউদ্দিন ফিরোজ খালজি। যে কেউ একজন থাকলে একটাই অ্যান্সার, কাইকোবাদ এবং কায়ুমার্স, যে অপশনে থাকবে সেই অ্যান্সার। দুজনাই থাকলে, যেহেতু কায়ুমার্স প্রতীকী সম্রাট হোক আর যাই হোক লাস্ট আছে, সেই কারণে কায়ুমার্সকেই আমরা নেব লাস্ট রুলার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক হচ্ছে ফার্স্ট রুলার অফ মামেলুক ডাইনাস্টি, মানে স্লেভ ডাইনাস্টি। ফার্স্ট মামেলুক রুলার অফ অর স্লেভ রুলার। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে কুতুবউদ্দিন আইবক, এ হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান মুসলিম রুলার, কিন্তু ভারতবর্ষে প্রথম মুসলিম রুল এস্টাবলিশ করেছে মোহাম্মদ ঘুরি আফটার সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবারে কুতুবউদ্দিন আইবককে যিনি কিনেছিলেন তিনি তো মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরিরই স্লেভ হিসেবে কুতুবউদ্দিন আইবক স্লেভ ডাইনাস্টি এস্টাবলিশ করবে। যখন মোহাম্মদ ঘুরি মারা যাবে, হত্যার পর, অ্যাসাসিনেটেড মানে হত্যা, গুপ্ত হত্যা, তখনই ভারতবর্ষে স্লেভ ডাইনাস্টি বা দিল্লিতে স্লেভ ডাইনাস্টি এস্টাবলিশ করবে কুতুবউদ্দিন আইবক। তাহলে ফার্স্ট মুসলিম রুলার ইন ইন্ডিয়া যদি বলে কুতুবউদ্দিন আইবক, কিন্তু যদি কখনো প্রশ্ন করে হু এস্টাবলিশ ফার্স্ট মুসলিম রুল ইন নর্থ ইন্ডিয়া, তখন আমাদের অ্যান্সার হবে মোহাম্মদ ঘুরি। এই পয়েন্টটা অবশ্যই খেয়াল রাখবে। এবারে কুতুবউদ্দিন আইবকের সময় আমরা দেখতে পাবো একটা মসজিদ তৈরি হচ্ছে, ইসলামিক মস্ক, দিল্লি নর্থ ইন্ডিয়ায় প্রথম। এটার নাম হচ্ছে কুয়াতুল ইসলাম মস্ক। কুয়াতুল ইসলাম মস্ক, এই মস্কটা যিনি তৈরি করেছেন তার নাম কুতুবউদ্দিন আইবক, এবং তিনি ভারতবর্ষের প্রথম সুফি মেমেন্টো, যার নাম হচ্ছে কুতুব মিনার, এই দিল্লির কুতুব মিনার কনস্ট্রাকশনটা স্টার্ট করেছেন ইনি। খাজা বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে তিনি এই কুতুব মিনার নির্মাণ কার্যটা স্টার্ট করেন। তিনিই পরিচিত যে নামে, সেই নামটা হচ্ছে লাখবক্স। এই লাখবক্স বা ডেলিভার অফ লাক্স নামে কে পরিচিত, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। এবারে তিনি চৌগান মানে হচ্ছে পোলো, পোলো বা চৌগান খেলতে খেলতে লাহোরে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান, এবং এই কারণে তোমাকে যে জিজ্ঞেস করবে পোলো খেলার অরিজিনাল নেম কি, অ্যান্সার চৌগান। পোলো খেলা মানে ঘোড়ার থেকে পড়ে, এই পোলো খেলা ঘোড়ার পিঠে চড়ে খেলতে হয়, এবং এই ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেছিল বলে এটাও পরীক্ষার প্রশ্ন, যে ঘোড়ার পিঠ থেকে পড়ে কোন ভারতীয় রুলার মারা গেছিল, মুসলিম রুলারদের মধ্যে কুতুবউদ্দিন আইবক, এটা অ্যান্সার হবে। ওনার পরে সিংহাসনে যিনি বসবেন তিনি হচ্ছেন আরাম শাহ। এই জায়গাটাকে তোমাদের খেয়াল রাখতে হবে।
এরকমও প্রশ্ন করে, যেমন ধরো বাংলায় রয়েছে উদারতার জন্য লাকবক্স নামে কে পরিচিত? লাকবক্স মানেই কুতুবুদ্দিন আইবক। নেক্সট দেখো ইলতুৎমিশ। এবারে খেয়াল রাখতে হবে কুতুবুদ্দিন আইবক যেখান থেকে রুল করছেন সেটা হচ্ছে লাহোর। এটাও প্রশ্ন যে লাহোরে পোলো খেলতে খেলতে কে মারা যান, সেটাও কুতুবুদ্দিন আইবক। এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইলতুৎমিশ ওই লাহোর থেকে ক্যাপিটালটা দিল্লিতে শিফট করছেন। দিল্লির অস্তিত্ব আগে থেকেই আছে, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। সুলতানিদের আগে থেকে দিল্লির অস্তিত্ব আছে। মহাভারতে ইন্দ্রপ্রস্থই বর্তমানে দিল্লি, যদিও এটা ওল্ড দিল্লি হিসেবে পরিচিত, এটাও খেয়াল রাখো। এবারে প্রশ্নটা হচ্ছে এটাই, সুলতানি রুলারদের মধ্যে প্রথম ইলতুৎমিশ তিনি দিল্লিকে ক্যাপিটাল জোন বা ক্যাপিটাল হিসেবে শিফট করলেন। তাহলে লাহোর থেকে দিল্লিতে ক্যাপিটাল যিনি শিফট করছেন তিনি ইলতুৎমিশ, যাকে বলা হয় সুলতানি যুগের রিয়েল ফাউন্ডার। সুলতানিদের রিয়েল ফাউন্ডার যাকে বলা হয় তিনি হচ্ছেন ইলতুৎমিশ। ইনি কুতুবুদ্দিন আইবক যেগুলো স্টার্ট করেছেন সেগুলো মেজর পোর্শন কমপ্লিট করবেন, যেমন কুয়াতুল ইসলাম মস্ক এবং কুতুব মিনার। ওনার পিরিয়ডে প্রথম আমরা দেখব মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ, যিনি তেমুচিন নামে পরিচিত। এই তেমুচিন বা চেঙ্গিস খাঁ 1221 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করবে, কিন্তু এনার রাজনৈতিক বিচক্ষণতার কারণে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করবে না, কারণ চেঙ্গিস খাঁর শত্রু জালালউদ্দিন মানবার্নিকে ইলতুৎমিশ শেল্টার দেবে না। এই কারণে চেঙ্গিস খাঁ ভারতকে মানে ইলতুৎমিশকে আক্রমণ করবে না। তো এই কারণেও ওনাকে রিয়েল ফাউন্ডার বলা হয়। ইনি দুটো কয়েন ইন্ট্রোডিউস করছেন, একটা হচ্ছে টঙ্কা যেটা সিলভার, আর দ্বিতীয়টা হচ্ছে জিটল যেটা হচ্ছে কপার। এবারে যেটা খেয়াল রাখতে হয় যে এর আগেও কারেন্সি আছে, কয়েনও আছে। তো ইলতুৎমিশই প্রথম ভারতীয় রুলার যিনি কয়েনে অ্যারাবিক ওয়ার্ড ইউজ করবে। নেক্সট যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে ইনি একটা ডিপার্টমেন্ট করবেন যার নাম হচ্ছে বন্দেগানি চেহেলগানি অর চল্লিশা, কারণ এর মেম্বার হচ্ছে 40। এটাকেই দেওয়ানি বন্দেগান বলে। ডিপার্টমেন্ট অফ স্লেভ আলাদা করবে, কিন্তু বন্দেগানি চেহেলগানি হচ্ছে একটা একটা মন্ত্রী পরিষদের মতো 40 জন ব্যক্তিদের নিয়ে একটা ক্যাবিনেট মিনিস্ট্রির মতো তৈরি করা, সেটা হচ্ছে বন্দেগানি চেহেলগানি। ডিপার্টমেন্ট পরে হবে, দাসদের নিয়ে পৃথক দপ্তর পরে হবে। প্রথমে মন্ত্রী পরিষদ জাতীয় জিনিস যেটা, সেটা বন্দেগানি চেহেলগানি, এটা তৈরি করছে ইলতুৎমিশ। ইনি দিল্লিতে প্রথম ক্যাপিটাল করবে লাহোরের পরিবর্তে। তার মানে বিফোর দিল্লি সুলতানি ক্যাপিটাল কি হয়ে যাবে? বিফোর দিল্লি সুলতানি ক্যাপিটাল হয়ে যাবে লাহোর। এগুলোই আমাদের পরীক্ষার প্রশ্ন, এগুলো দেখলেই খেয়াল রাখতে পারবে। এবারে প্রশ্ন হচ্ছে ইলতুৎমিশ ইন্ট্রোডিউস করছে ইকতা সিস্টেম। ইকতাটা কি? ইকতা মানে হচ্ছে দানপত্র করে দেওয়া জমি। দানপত্র করে দেওয়া জমি মানে কাদেরকে দান করবে? যারা সামরিক কর্তব্য পালন করবে। তার মানে ইকতা বলতে আমি বুঝতে পারি মিলিটারি ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট। এটা ইন্ট্রোডিউস করবে ইলতুৎমিশ, তুলে দেবে আলাউদ্দিন খালজি। সিমিলারলি আমরা যদি দেখি কোর্ট অফ 40, যদি ক্যাবিনেট মিনিস্ট্রি বা মন্ত্রিসভার সঙ্গে তুলনা করি, তাহলে এটা ইন্ট্রোডিউস করবে ইলতুৎমিশ, তুলে দেবে বলবন। দুটোই পরীক্ষার প্রশ্ন। কোর্ট অফ 40 যেহেতু মেম্বার 40, সেই জন্য এটাকে বাংলায় আমরা 40 চক্র বা 40শাও বলতে পারি। এই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলতুৎমিশের
ইলতুৎমিশ জীবিত থাকতেই ডিক্লেয়ার করে গেছিলেন রাজিয়া তার সাকসেসর বা উত্তরাধিকার হবে, কিন্তু রাজিয়া সিংহাসনে বসেনি। ইলতুৎমিশের পরে সিংহাসনে বসছেন রুকনউদ্দিন ফিরোজ, তারপরে রাজিয়া। কিন্তু রাজিয়াকে মনোনীত কে করে গেছিল? রাজিয়াকে মনোনীত করে গেছিল ইলতুৎমিশ নিজেই। এই পয়েন্টটাও তাই তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখব স্লেভ ডাইনাস্টির অন্যতম একজন বিখ্যাত রুলার, যার নাম হচ্ছেন গিয়াসউদ্দিন বলবন। First Sultan to put forward his view about kingship, according to which the king was the shadow of God. মানে কিং ওয়াজ দ্য শ্যাডো অফ গড, মানে রাজা হচ্ছে ঈশ্বরের ছায়া। এটার মানে হচ্ছে, তোমাকে প্রশ্নটা করবে কে প্রথম ডিভাইন কিংশিপ থিওরি ইন্ট্রোডিউস করেছেন বা ঐশ্বরিক রাজতন্ত্রবাদ কে ইন্ট্রোডিউস করেছে যদি প্রশ্ন করে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে বলবন। এবং এই কারণে তিনি যে টাইটেলটা নিচ্ছেন ডেপুটি অফ গড, যেটা হচ্ছে নিয়াবাতি খুদাই জিলে ইলাহি, এই টাইটেলগুলো যিনি নিচ্ছেন তিনি হচ্ছেন বলবন। এবারে বলবনের আগে কি সামরিক কিছু ব্যবস্থা ছিল না? যুদ্ধ সামরিক ব্যক্তিদের ছাড়া হবে না। তার মানে এখানে মিলিটারি সৈন্য সংখ্যা অবশ্যই ছিল, কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে ডিপার্টমেন্ট। গিয়াসউদ্দিন বলবন প্রথম মিলিটারি ডিপার্টমেন্ট করলেন, যার নাম হচ্ছে দেওয়ানি আর্চ। এবং কোতোয়াল এর প্রধান, যাকে অ্যাপয়েন্টেড করলেন কোতোয়াল। তাহলে আমাকে প্রশ্নটা করবে যে মিলিটারি ডিপার্টমেন্ট কে ইন্ট্রোডিউস করেছে বা মিলিটারি ডিপার্টমেন্টের নাম কি? দেওয়ানি আর্চ। এই আরজি মামালিক মানেই হচ্ছে মিলিটারি ডিপার্টমেন্টের হেড। এবারে কোতোয়াল ডিপার্টমেন্ট অফ মিলিটারি এগুলো যে ইন্ট্রোডিউস করছে, এটা হচ্ছে বলবন। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনি পারস্যের বা ইরানের আদব কায়দা অনুসারে কতগুলো সিস্টেম ইন্ট্রোডিউস করবে। যেমন ধরো সিজদা, রাজার সামনে মাথা নিচু করা, রাজার পায়ে কিস করাটাকে বলবে পাইবস। এই সিজদা পাইবস সিস্টেমটাকে যিনি ইন্ট্রোডিউস করবেন তিনি হচ্ছেন বলবন। আর একটা জিনিস ইন্ট্রোডিউস করবেন, যেটা হচ্ছে পার্সি নিউ ইয়ার ফেস্টিভ্যাল নাওরোজ। এই নাওরোজ ফেস্টিভ্যালটাও ইন্ট্রোডিউস করবে গিয়াসউদ্দিন বলবন। নাওরোজ ফেস্টিভ্যালটা যিনি তুলে দেবেন তিনি হচ্ছেন ঔরঙ্গজেব। তার মানে এই প্রশ্নগুলো তোমাকে পরীক্ষায় করে। 2 নম্বরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিস্ট্রয় দ্য গ্রুপ অফ 40। এই গ্রুপ অফ 40টাকে আমরা বলি তরকানি চেহেলগানি, বন্দেগানি চেহেলগানি, কোট অফ 40, 40। এই জন্য এটা চেহেলগানিও বলা হয়। এবারে এনার পলিসি হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন, রক্তলৌহ নীতি। এই রক্তলৌহ নীতি অ্যাকচুয়ালি জার্মানিকে ইউনাইটেড করার জন্য অটো ফন বিসমার্ক নিয়েছিলেন। তো সুলতানি পিরিয়ডে ভারতবর্ষে তাকে রাজা হিসেবে মানার জন্য এবং তার সময় বিদ্রোহ না করার জন্য তিনি যে নীতি নিয়েছিলেন, যদি কেউ করে তাহলে তাকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়া হবে। এই কারণে এই নীতিটাকে বলা হয় ব্লাড অ্যান্ড আয়রন। এই ব্লাড অ্যান্ড আয়রন বা ইন্ডিয়ান বিসমার্ক সুলতানি পিরিয়ডে যদি আমরা কাউকে বলি তাহলে তার নাম হবে বলবন। যদিও তিনি নতুন কোনো রাজ্য জয় না করলেও বলবন মেওয়াঠি দস্যুদের দমন করেছিলেন, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে খালজি ডায়নাস্টি। খালজি ডায়নাস্টির ফাউন্ডার নেব জালালউদ্দিন খালজি, গ্রেটেস্ট রুলার আলাউদ্দিন, লাস্ট রুলার খসরু খান খালজি। ইনি হচ্ছেন খসরু শাহ খালজি, ইনি হচ্ছেন লাস্ট রুলার। এবারে আমরা এখানে একটা জিনিস পাবো, যেটা হচ্ছে স্লেভ ডায়নাস্টির লাস্ট রুলার কায়কোবাদ বা কায়ুমার্সকে হত্যা করে জালালউদ্দিন ফিরোজ খালজি ডায়নাস্টির প্রতিষ্ঠা করছে। এটা যেরকম গুরুত্বপূর্ণ, তো খালজি ডায়নাস্টির আগে আমরা যদি আমরা দেখি স্লেভ ডায়নাস্টিতে আমরা দেখেছি কতজন রুলার আছে,
11 জন। এই 11 জন টার্কিশ এবং প্রত্যেকেই স্লেভ। এর মধ্যে স্লেভ যে নয় সে হচ্ছে রাজিয়া, কারণ রাজিয়া হচ্ছে উইমেন্স। এবারে প্রশ্ন হচ্ছে যে জায়গাটা, মুইজুদ্দিন বাহারাম শাহ, আলাউদ্দিন মাসুদ, নাসির উদ্দিন মামুদ, গিয়াসউদ্দিন বলবন, এই জায়গাটাতে খেয়াল রাখবে যে বলবনও একজন স্লেভ। কার স্লেভ? কুতুবউদ্দিন আইবকের স্লেভ। এই জায়গাগুলো খেয়াল রাখবে যে কুতুবউদ্দিন আইবকের স্লেভ ইলতুৎমিশ, ইলতুৎমিশের স্লেভ হচ্ছে বলবন, এই জায়গাটা। আবার কুতুবউদ্দিন আইবক কার স্লেভ? মোহাম্মদ ঘুরির স্লেভ। এই জায়গাগুলোকে খেয়াল রাখবে। এবারে ওখানে যে রুলার রয়েছে, এবারে খালজি ডায়নাস্টিতে আমরা দেখব ইম্পর্টেন্ট একটা আছে, এখানেও সবাই মুসলিম রুলার এবং টার্কিশ। কতজন? 4 জন। 11 আর 4 15 জন কিন্তু টার্কিশ মুসলিম। তাহলে ভারতবর্ষে প্রথম অ্যাডপ্টেড মুসলিমকে এই খুসরু খান খালজি বাই বার্থ হিন্দু ছিলেন, সেই কারণে আমাদের প্রথম প্রশ্ন হবে ফার্স্ট অ্যাডপ্টেড মুসলিম রুলার ইন ইন্ডিয়া, এবং খালজি ডাইনাস্টির লাস্ট রুলার যার নাম হচ্ছে খুসরু শাহ খালজি। এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় করে, যেখানে গ্রেটেস্ট রুলার হিসেবে আমরা আলাউদ্দিন খালজিকে নেব। আলাউদ্দিন খালজি পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাকে এটা খেয়াল রাখতেই হবে। তাহলে খালজি ডাইনাস্টি কি আর একটা কারণে বিখ্যাত, যে এরা কিন্তু বেশি দিন রুল করেনি। এরা সব থেকে কম দিন রুল করেছিল, 1290 থেকে 1320 পর্যন্ত এদের পিরিয়ড। এই 1290 থেকে 1320 পর্যন্ত যদি ধরো, তাহলে মাত্র 30 বছর রুল করেছিল। এবারে জালালউদ্দিন ফিরোজ খালজিকে হত্যা করে আলাউদ্দিন খালজি সিংহাসনে বসছেন। এই আলাউদ্দিন খালজির সিংহাসনে বসার পরে তিনি 1296 থেকে 1316 পর্যন্ত ভারতবর্ষ রুল করেছে। এবং এখানে যেটা প্রশ্ন, প্রথম মঙ্গল আক্রমণ হয়েছিল ইলতুৎমিশের সময়, এবং এই আলাউদ্দিন খালজির সময় সব থেকে বেশি মুসলিম আক্রমণ হবে। এক্ষেত্রেও 3 জন নাম মনে রাখতে হবে। ইলতুৎমিশের সময় প্রথম মঙ্গল আক্রমণ হলো, মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য দুর্গ বানাচ্ছেন বলবন। সব থেকে বেশি মঙ্গল আক্রমণ হয়েছিল আলাউদ্দিন খালজির পিরিয়ডে। এই পয়েন্টগুলোর ওপর থেকেই আমাদের প্রশ্ন করে। এবারে যেটা ইম্পর্টেন্ট খালজি ডায়নাস্টি, সেটা হচ্ছে আলাউদ্দিন খালজি একটা এক্সেপশনাল ক্যারেক্টার। কেন? ইনি পড়াশোনা জানেন না, কিন্তু ওই মধ্যযুগে, অন্ধকার যুগে তিনি একটা ওয়ার্ল্ড ফেমাস পলিসি নেবে, যে পলিসিটা সবাই খুব গুরুত্ব সহকারে দেখবে, সেটাই হচ্ছে মার্কেট কন্ট্রোল পলিসি। আলাউদ্দিন খালজির মার্কেট কন্ট্রোল পলিসিটা খুব গুরুত্বপূর্ণ। এবারে দেখো, আমরা দেখব আলাউদ্দিন খালজি। এবারে আলাউদ্দিন খালজি নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করেছিলেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা, ডিভাইন কিংশিপ থিওরিটা ইন্ট্রোডিউস করবে বলবন, আর ডায়লগটা দেবে আলাউদ্দিন খালজি। কিংশিপ নোজ নো কিংশিপ, এই ডায়লগটা দেবে আলাউদ্দিন খালজি। রাজার কোনো আত্মীয় নেই, কিন্তু ডিভাইন কিংশিপ থিওরিটা কে দেবে? সেটা দেবে বলবন। এবং তিনি ভারতবর্ষ পুরোটা জয় করার চেষ্টা করবেন, সঙ্গে বিশ্বজয়ের কথা চিন্তা করবেন। যদিও বিশ্বজয় থেকে বিরত থেকে তিনি ভারতবর্ষ প্রায় জয় করে নিয়েছিলেন। দক্ষিণ ভারতের 4টে রাজ্য তিনি জয় করছেন, এবং আলাউদ্দিন খালজি দক্ষিণ ভারতে অর্গানাইজড ওয়েতে দক্ষিণ ভারত ক্যাপচার করছে। এবং সেই সময় একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু। এই তামিলনাড়ুর পাণ্ড্য বা ভি শেপটাতে, আমি সবসময় বলি যে ভি শেপটাতে সুলতানি, মুঘল, ব্রিটিশরা 100% কেউ ডমিনেট করতে পারবে না, কারণ ওই জায়গাটা থেকে, ওই জায়গাটায় বরাবরই
নিজস্ব একটা কালচার ওখানে প্রাচীন যুগ থেকেই প্রচলিত ছিল। তো আলাউদ্দিন খালজি এই জায়গা ওই সময় পাণ্ড্য রাজ্য জয় করেছিল। তিনি ইন জেনারেল বাঘেলা রাজ্য, হয়সল রাজ্য, কাকতীয় রাজ্য এবং পাণ্ড্য রাজ্য, এই 4টে রাজ্য জয় করবে। এই কারণেই উনি টাইটেলটা নেবে সেকেন্ড আলেকজান্ডার বা সিকান্দারি সানি। এরপরে কি হচ্ছে, তিনি যেহেতু দক্ষিণ ভারত যাচ্ছেন, তার মানে কি উত্তর ভারত পুরো ফাঁকা রেখে দিয়ে যাবেন? অ্যান্সার হচ্ছে না। কারণ উত্তর ভারতে মঙ্গল আক্রমণ চলছে, উত্তর পশ্চিম ভারত থেকে মঙ্গল আক্রমণ চলছে, এবং এই মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য ওনার সেনাপতিরাও থাকবেন। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেনাবাহিনী উত্তর ভারতেও থাকবে, দক্ষিণ ভারতেও থাকবে। এর ফলে সেনাবাহিনীর স্ট্রেংথ সব থেকে ম্যাক্সিমাম আলাউদ্দিন খালজির সময়ই হবে। আলাউদ্দিন খালজি আর একটা জিনিস ইন্ট্রোডিউস করবে, সেটা হচ্ছে পদাতিক সেনাবাহিনী। আগে ছিল হর্স রাইডার, এবারে পদাতিক সেনাবাহিনী থাকবে। আলাউদ্দিন খালজির আগে সেনাবাহিনীর লোকেদেরকে কি করা হতো, জমির মাধ্যমে তাদের মাইনে দেওয়া হতো। ইকতা সিস্টেমের মাধ্যমে সেখানে কি করা হতো, সামরিক শাসকদের স্যালারি দেওয়া হতো। কিন্তু আলাউদ্দিন খালজি প্রথম ব্যক্তি যিনি সুলতানি পিরিয়ডের প্রথম ব্যক্তি যিনি পেইড ইন ক্যাশ মানে জমির পরিবর্তে মুদ্রায় স্যালারি দিয়েছিলেন ট্রেজারি থেকে। এই কারণে তিনি খুব বিখ্যাত ছিলেন এবং তার যে চিন্তা ভাবনাগুলো ছিল সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এর ফলে তোমাকে যদি প্রশ্ন করে ইকতা সিস্টেম অ্যাবলিস্ট আলাউদ্দিন খালজি করছে, তার পরিবর্তে পেড ইন ক্যাশ সেনাবাহিনীর মাইলে ট্রেজারি থেকে দিচ্ছে যে সে আলাউদ্দিন খালজি। এবারে আলাউদ্দিন যেটা ইন্ট্রোডিউস করছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, চেহারা মানে ঘোড়ার মুখগুলো দেখো, সেগুলো যদি বয়স হয়ে যায় সেগুলোকে কি করবে, দাগ মানে মার্ক করে ঘোড়াগুলোকে বাদ দিয়ে ইয়ংগেস্ট ওয়ানকে নিয়ে আসো, এতে সেনাবাহিনীর এফিসিয়েন্সি বাড়বে। এজেড হর্সের পরিবর্তে ইয়ংগেস্ট হর্স আসবে, এতে এফিসিয়েন্সি বাড়বে। তাতে আমাকে প্রশ্নটা করবে দাগ এবং হুলিয়া, এইটা প্রশ্ন করবে, হুলিয়া এবং দাগ এই সিস্টেম দুটো কে ইন্ট্রোডিউস করছে? এটা অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খালজি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখব যে তুগলক ডায়নাস্টিতে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা পাবো গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। এদের মধ্যে ফাউন্ডার হিসেবে আমরা নেব গিয়াসউদ্দিন তুগলককে, মোহাম্মদ বিন তুগলককে গ্রেটেস্ট রুলার হিসেবে নেব। আর একটা পয়েন্ট অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোহাম্মদ শাহ তুগলক 4 অথবা মাহমুদ শাহ তুগলক এর পিরিয়ডে প্রথম তৈমুরলং ভারত আক্রমণ করবে 1398 সালে, এবং 1398 সালে তৈমুরলং আক্রমণ করে যাওয়ার পর 1413 খ্রিস্টাব্দে এই ডায়নাস্টিটা এস্টাবলিশড হচ্ছে, এন্ড হচ্ছে। এই ডায়নাস্টিটা এন্ড করে সৈয়দ ডায়নাস্টি যিনি এস্টাবলিশ করবেন তিনি হচ্ছেন খিজির খাঁ। তৈমুরলংয়ের মুলতানের যে শাসনকর্তা, তৈমুরলংয়ের বর্ষতা স্বীকার করে মুলতান মানে পাকিস্তানের দিকে মুলতানের গভর্নর হবে খিজির খান, তিনি এই মাহমুদ শাহ তুগলককে 1414 খ্রিস্টাব্দে পরাজিত করে সৈয়দ ডায়নাস্টি এস্টাবলিশ করবে। এবারে তুগলক ডায়নাস্টির যেটা ইম্পর্টেন্ট, এরা সব থেকে বেশি দিন রুল করবে। গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক তিনজনাই খুব ইম্পর্টেন্ট রুলার। মোহাম্মদ বিন তুগলককে তো আমরা বলি পাগলা রাজা, এটা তো আমরা সবসময় বলেছি মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বা ম্যাড কিং। কিন্তু ইনিই হচ্ছেন
সুলতানি পিরিয়ডের সব থেকে শিক্ষিত ব্যক্তি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সমস্ত বিষয়ে যার দক্ষতা রয়েছে তার নামই মোহাম্মদ বিন তুগলক। এনার নামই হচ্ছে জুনা খাঁ। এনার নামই হচ্ছে জুনা খাঁ। এই তুগলক ডাইনাস্টিতে আমরা দেখতে পাবো যে আটজন মুসলিম রুলার রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো তোমরা দেখবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই জায়গাটা। মোহাম্মদ বিন তুগলক দুর্ভিক্ষ কোড ইন্ট্রোডিউস করেছিলেন। এটার মানে হচ্ছে যেখানে দুর্ভিক্ষ হবে সেখানে কৃষকদের সাহায্যের জন্য অগ্রিম অর্থ দেওয়া হবে। তিনি সবসময় বলেছিলাম শিক্ষিত ব্যক্তি, অ্যাস্ট্রোনমি, ম্যাথমেটিক্স, মেডিসিন এই সমস্ত বিষয়ে সুলতানি রুলারদের মধ্যে সব থেকে অধিক জ্ঞান যদি কারোর থেকে থাকে তাহলে তার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ইনি এগ্রিকালচার ডিপার্টমেন্ট দেওয়ানি কোহি, আমিরি কোহি বা দেওয়ানি কোহি, এই কোহি মানে এগ্রিকালচার, এটা মনে রাখবে, এটা ইন্ট্রোডিউস করবে। এনাকে এই যে ইনি যেটা খারাপ কাজ করেছেন, যে ক্যাপিটাল শিফট করাটা অন্যায় নয়, কিন্তু দিল্লির লোককে দেবগিরিতে যাওয়া, আবার দেবগিরি থেকে দিল্লিতে ফিরে আসা, এই হ্যারাসমেন্ট করার জন্য ওনার প্রজেক্টটা ফ্লপ হলো। কিন্তু ফ্লপ হোক আর যাই হোক, এনাকেই বলা হয় মিক্সচার অফ অপোজিট। ম্যাড কিংও বলা হয় মিক্সচার অফ অপোজিট, মানে ভালো খারাপ দুটোরই সংমিশ্রণ রয়েছে। এবং তিনি টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করবে, লজিক্যালি রাইট, কিন্তু ওটাকে রেস্ট্রিক্টেড করার জন্য যে যে বিষয়গুলো নেওয়ার দরকার ছিল, যে সুরক্ষাগুলো নেওয়া ছিল সেটা নেয়নি। পরে জাল মুদ্রায় মার্কেট ছেপে যায়। জাল মুদ্রা মার্কেটে যদি ছেয়ে যায় তাহলে কি হবে? ইনফ্লেশন রেট বেড়ে যাবে, তুলে নিতে বাধ্য হবে। এর ফলে ওনার প্রজেক্টগুলো ফ্লপ হয়েছিল, যেগুলো যুক্তিযুক্ত ছিল, কিন্তু প্রজেক্টগুলো ফ্লপ হয়ে যাওয়ার জন্য ওনাকে ম্যাড কিং বলা হয়। এটা খেয়াল রাখবে। মিক্সচার অফ অপোজিটও বলা হয়, ওয়াইজ অ্যান্ড ফুলও বলা হয়, সবকটাই খেয়াল রাখতে হবে। এবারে উনি যে টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছিলেন কপার, সেই কারণে প্রিন্স অফ মানিয়ার্সও বলা হয় মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে প্রিন্স অফ মানিয়ার্সও বলা হয়। নেক্সট আমরা যেটা দেখব, এনার যেটা বললাম যে ইনি ক্যাপিটাল শিফট করছেন দিল্লি টু দেবগিরি। এই দেবগিরিটাই দৌলতাবাদ নামে পরিচিত। উল্টোটাও করবেন ইনি, দেবগিরি থেকে দিল্লিতেও নিয়ে যাবেন ইনি। ইনি একটা কপার টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছেন। এনাকেই আমরা বলি প্রিন্স অফ মানিয়ার্স। ইনি কৃষকদের অ্যাডভান্স লোন দেওয়ার কথাও প্রথম চিন্তা করেছিলেন, এটাও তোমাকে খেয়াল রাখবে। নেক্সট আমরা দেখব যেটা, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলক হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের কাজিন। এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যেটা হচ্ছে ইকতা সিস্টেম। এই ইকতা সিস্টেমটা হচ্ছে মিলিটারি ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট, যার পিরিয়ডে বংশগত হচ্ছে সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। হেরিডিটারি মানে বংশগত। এই ফিরোজ শাহ তুগলকের সময় ইকতা সিস্টেমটা হেরিডিটারি হলো। ইনি কতগুলো সিটি তৈরি করেছেন যার নাম হচ্ছে ফিরোজাবাদ। এটা খুব ইম্পর্টেন্ট। এবং সুলতানি পিরিয়ডে ইনি একটা অটোবায়োগ্রাফি লিখছেন যার নাম হচ্ছে ফতেহাতি ফিরোজ শাহী। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বন্দেগান মানে হচ্ছে স্লেভ, দেওয়ানি বন্দেগান মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্লেভ। ডিপার্টমেন্ট অফ স্লেভ হচ্ছে দেওয়ানি বন্দেগান। তার মানে আমাদের দুটো পয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে 40 চক্র, যেটাকে আমরা বন্দেগানি চেহেলগানি বলি, সেটা করবে ইলতুৎমিশ। আর দেওয়ানি বন্দেগান এই ডিপার্টমেন্টটা স্লেভদের জন্য করবে ফিরোজ শাহ তুগলক। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবং এই সময় যতজন স্লেভ ছিল সেটা হচ্ছে 1,80,000 স্লেভ ছিল। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবারে প্রশ্ন হচ্ছে তিনি
আমরা বাংলায় বলি দান খয়রাত করিস না, মানে দুটোকেই আমরা চ্যারিটেবল হিসেবে দেখতে পারি। তাহলে মুসলিমদের জন্যে সাহায্য করার জন্য তিনি যে ডিপার্টমেন্টটা করেছিলেন চ্যারিটেবল, সেটা হচ্ছে দেওয়ানি খয়রাত। এখানে যাদেরকে সাহায্য করা হবে তারা কিন্তু পুয়ার মুসলিম, গরিব মুসলিমদের সাহায্যের জন্য। এক্ষেত্রে কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু হিন্দুরা সাহায্য পাচ্ছে না। এক্ষেত্রে আমাকে দুটো জিনিস খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। একটা হচ্ছে খয়রাত করছে তো, খয়রাতি করছে তো, এই খয়রাতি করার জন্য ফিরোজ শাহ তুগলককেই আমরা বলছি আকবর অফ সুলতানি। আবার একে কি আকবর অফ সুলতানি বলা উচিত? তখন হবে না, কারণ ইনি সেকুলারিজমটাকে একটু ব্রেক করছেন। কারণ এখানে সাহায্য যাদের করছেন পুয়ার মুসলিমদের, সেই কারণে তাকে সুলতানি যুগের আকবর বলা কি উচিত, এই প্রশ্নটা যখন করবে তখন অ্যান্সারটা হবে না, একে বলা উচিত না। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এগুলো বাংলায় রয়েছে। ফিরোজ শাহ তুগলক অনেকগুলো শহর তৈরি করেছে। ফিরোজাবাদ, যেটাকে দিল্লিতে অবস্থিত, যেটাকে আমরা বলি ফিরোজ শাহ কোটলা। জৈনপুর, এই জৈনপুরটা একটু খেয়াল রাখবে মোহাম্মদ বিন তুগলকের অনারে, কারণ মোহাম্মদ বিন তুগলকের অরিজিনাল নেম জুনা খাঁ, সেই থেকে জৈনপুরটা হয়েছে। এবং এই জৈনপুর শহরটা তৈরি করছে কে? ফিরোজ শাহ তুগলক। যার অনারে তৈরি করছে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের। এগুলো অবশ্যই বাংলায় রয়েছে, এগুলো একটু দেখবে। নেক্সট আমরা দেখব সৈয়দ ডায়নাস্টি। এই সৈয়দ ডায়নাস্টি তখনই আসবে যখন তৈমুরলং ভারত আক্রমণ করবে 1398 সালে, এবং এই তৈমুরলংয়ের আক্রমণে তুগলক ডায়নাস্টি এন্ড হবে, সৈয়দ ডায়নাস্টি স্টার্ট হবে। এবং সৈয়দ ডায়নাস্টির ফাউন্ডার যে খিজির খাঁ, তিনি তুগলক ডায়নাস্টির লাস্ট রুলারকে পরাজিত করে এই সৈয়দ ডায়নাস্টিটা এস্টাবলিশ করবে। এবারে আমাদের যেটা প্রশ্ন করে, এই খিজির খানকেই তৈমুরলং গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড করে যাবে। তৈমুরলংয়ের গভর্নর হিসেবেই ইনি পরবর্তীকালে দিল্লিতে সৈয়দ ডায়নাস্টিটাকে এস্টাবলিশ করবে। অর্থাৎ তৈমুরলং 1398 সালে যার সময়ে আক্রমণ করবে তাকেই পরাজিত করে তিনি সৈয়দ বংশের প্রতিষ্ঠা করবে। এই বংশের লাস্ট রুলার আলাউদ্দিন আলম শাহ। সৈয়দ ডায়নাস্টিটাও সুলতানি পিরিয়ডের মধ্যে রয়েছে। 1414 থেকে 1451 মধ্যে এখানে 4 জন রুলার রুল করেছিল: খিজির খাঁ, মুবারক শাহ, মোহাম্মদ শাহ এবং আলম শাহ। নেক্সট আমরা দেখব লোধি ডায়নাস্টি, সুলতানি ডায়নাস্টির লাস্ট ডায়নাস্টি, যাদেরকে আমরা বলতে পারি আফগান মুসলিম ডায়নাস্টি। আফগান মুসলিম ডায়নাস্টি হিসেবে ভারতে প্রথম যে ডায়নাস্টি এস্টাবলিশড হচ্ছে সেটা লোধি। এরা সুন্নি, এরাও সুন্নি, কারণ ওদের কাছ থেকেই মুসলিম ধর্ম গ্রহণ করে ভারতবর্ষে লোধি ডায়নাস্টি এস্টাবলিশ করছে বাহাদুর লোধি, যিনি আলাউদ্দিন আলম শাহকে পরাজিত করবেন। এই ডায়নাস্টির লাস্ট রুলার ইব্রাহিম লোধি পানিপথের যুদ্ধে বাবরের কাছে পরাজিত হবে। লোধি ডায়নাস্টির লাস্ট রুলার যে, সেই তোমার হচ্ছে অল ওভার সুলতানির লাস্ট রুলার। তাহলে সুলতানি ডায়নাস্টিতে আমাদের লাস্ট ডায়নাস্টি হিসেবে যেটা আমরা পাচ্ছি সেটা লোধি ডায়নাস্টি। 1451 থেকে 1526 পর্যন্ত এই পিরিয়ডটাতে এরা রুল করছে। এখানে 3টে রুলার আছে: বহলুল লোধি, সিকান্দার লোধি, ইব্রাহিম লোধি। এবারে এই ডায়নাস্টির গ্রেটেস্ট রুলার সিকান্দার লোধি। এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, এই সিকান্দার লোধি প্রথম আগ্রা শহরটা প্রতিষ্ঠা করে। তার মানে সিকান্দার লোধির আগে যারা আছে তাদের কারোর ক্যাপিটাল আগ্রা হবে না, সিকান্দার লোধির পর আগ্রা ক্যাপিটাল হতে পারে, কারণ আগ্রা শহরের ফাউন্ডার হচ্ছে সিকান্দার লোধি। এই পয়েন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিকান্দার লোধি একটা ইন্ট্রোডিউস করেছেন গেজি সিকান্দারি। এটাকেই মেজারমেন্ট হিসেবে এরপরে ফলো করা হবে। এবং ইনি
পার্সি ভাষায় তিনি কতগুলো যে কবিতা লিখতেন সেখানে গুলরুকি পেন নামে লিখতেন। এই গুলরুকি পেন নামে কে লিখেছে এটা আমাদের পরীক্ষার প্রশ্ন, যার নাম হচ্ছে সিকান্দার লোদি। এই সিকান্দার লোদি আগ্রা শহরটা তৈরি করছেন এবং প্রথম ব্যক্তি যিনি আগ্রাকে ক্যাপিটাল হিসেবে বানাচ্ছেন তার নাম সিকান্দার লোদি। এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো গুলরুকি নামে যিনি ফার্সি ভাষায় কবিতা লিখছেন তার নামও হচ্ছে সিকান্দার লোদি। আগ্রাকে প্রথম ক্যাপিটালও করছে, তার নামও সিকান্দার লোদি। এরপরে আমরা দেখব গ্রেট মুঘলস। এই গ্রেট মুঘলস মানে হচ্ছে মুঘল পিরিয়ডটা 1526 থেকে 1858 পর্যন্ত, এই পিরিয়ডটা পর্যন্ত মুঘল পিরিয়ড রয়েছে। গ্রেট মুঘলস হচ্ছে এখানে এখানে আমরা পাবো বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব, 6জন রুলারকে পাবো এখানে। এরপরে এই জায়গাটা ল্যাটার মুঘল। এই গ্রেট মুঘলস বলা মানে বাবর থেকে ঔরঙ্গজেব, এই পিরিয়ডটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে এই মুঘলসরা যারা, তারা কিন্তু টার্কো মঙ্গলস অর্থাৎ মঙ্গল নেতা চেঙ্গিস খার বংশধর, আবার টার্কিশ নেতা তৈমুরলঙ্গের বংশধর হিসেবে ভারতে যে ডাইনাস্টিটা এস্টাবলিশড হচ্ছে সেটা মুঘল ডাইনাস্টি, এবং এই ডাইনাস্টিটাকে এস্টাবলিশ করছে বাবর। তার মানে সেন্ট্রাল এশিয়ার তৈমুরলঙ্গের বংশধর এবং চেঙ্গিস খার বংশধর হিসেবে ভারতে যে ডাইনাস্টি এস্টাবলিশ করেছে তার নাম হচ্ছে বাবর, এবং ডাইনাস্টিটার নাম মুঘল ডাইনাস্টি। এরা ভারতবর্ষে 1526 থেকে 1858 পিরিয়ড পর্যন্ত ভারতবর্ষে রুল করেছিল, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখব এখানে যারা রুলার রয়েছে তাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট এই জন্যে যে এখানে যাদের নাম্বারিং দেওয়া রয়েছে তারা প্রত্যেকে মুঘল, যেমন বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। যার নামে নাম্বারিং নেই সে কিন্তু আফগান। আমরা প্রথমেই পড়েছি ভারতবর্ষের প্রথম আফগান ডাইনাস্টি হচ্ছে লোদি ডাইনাস্টি। এরপরে মুঘলরা আসবে, বাবরের পরে হুমায়ুনের পরে যে রুল করবে সে হচ্ছে শেরশাহ। একে আমরা বলবো সেকেন্ড আফগান রুলার, ফাউন্ডার অফ সেকেন্ড আফগান ডাইনাস্টি ইন দিল্লি। তবে শেরশাহ প্রথম বাংলা বিহারের দিকে সিংহাসনে বসবেন, তারপরে 1540 খ্রিস্টাব্দে তিনি দিল্লি দখল করবেন। 1540 খ্রিস্টাব্দের সময় তিনি দিল্লি দখল করবেন, এবং এদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে, সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এদের প্রত্যেকের সম্পর্কে একটা ধারণা তোমাকে করতে হবে। এবারে এই পিরিয়ডটাতে আমরা দেখব যে ব্যক্তি হিসেবে এদের ক্রেডিটগুলো কি আছে। প্রথমেই আমরা যাকে দেখব সে হচ্ছে বাবর। বাবরের জন্ম তুরস্কের ফরগনা রাজ্যে, যেটা আন্দিজান নামে বর্তমানে পরিচিত, উজবেকিস্তানে রয়েছে। ইনি বই পড়ছেন, তার মানে পড়াশোনা জানেন। ইনি পৈতৃক সম্পত্তি থেকে বিতাড়িত হয়ে 1504 খ্রিস্টাব্দে কাবুল দখল করেন। এটাও ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম যে জায়গাটা বাবর দখল করলো সেটা হচ্ছে কাবুল। এরপরে তিনি কাবুল, কান্দাহার, লাহোর হয়ে দিল্লি দখল করবে। দিল্লি যখন দখল করবে সেটা হচ্ছে 1526, প্রথম পানিপথের যুদ্ধ। এইখানে মুঘল ডাইনাস্টি এস্টাবলিশড হবে। এবারে বাবরকে ভারত আক্রমণের জন্য যে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি হচ্ছেন দৌলত খাঁ লোদি। এই দৌলত খাঁ লোদি বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। আর বাবরই প্রথম ভারতবর্ষে গান পাউডার বা ক্যানন বা কামানের ব্যবহার করেন বা বারুদের ব্যবহার করেন। এটাও পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন। পানিপথের যুদ্ধে প্রথম ভারতবর্ষে কামানের ব্যবহার করা হয়, এবং 10,000 সৈন্য নিয়ে বাবর প্রায় 1 লক্ষ সৈন্যকে হারিয়ে দিয়েছে বিকজ ইউজ অফ গান পাউডার। এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাবরের ভারতবর্ষে যে যুদ্ধগুলো জিতছে সেটা হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ।
পানিপথের যুদ্ধের পর খানুয়ার যুদ্ধ, তারপরে চান্দেরি, তারপরে ঘগর। এটা পরপর হচ্ছে 1526, 27, 28, 29। কিন্তু মনে রাখতে হবে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারাচ্ছে, এই ইব্রাহিম লোদি হচ্ছে আফগান। কিন্তু খানুয়ার যুদ্ধে বাবর হারাচ্ছে রানা সংগ্রাম সিং বা রানা সঙ্গ, ইনি কিন্তু রাজপুত। তার মানে মদিনীরাও ইনিও রাজপুত, আর মোহাম্মদ লোদি ইনি হচ্ছেন আফগান। তার মানে চারটে যুদ্ধের মধ্যে প্রথম এবং শেষ যুদ্ধে বাবর আফগানদের পরাজিত করছে, দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধে বাবর যাদেরকে পরাজিত করছে সে হচ্ছে রাজপুত। রানা সংগ্রাম সিং খানুয়ার যুদ্ধে 1527 সালে বাবরের কাছে পরাজিত হন। এটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবারে আমরা যেটা দেখব, বাবর একটা বই লিখছে, যে বইটার নাম হচ্ছে তুজুকি বাবরি অথবা বাবরনামা। এটা এই বইটাই বাবর তার মাতৃভাষায় লিখেছিলেন, যেটা হচ্ছে চাগতাই তুর্কি। চাগতাই তুর্কি না থাকলে শুধু তুর্কি থাকলেও অ্যান্সার হবে। এবারে এটাকে পার্সি ভাষায় অনুবাদ করছে আব্দুল রহিম খানি খানান, বৈরাম খার ছেলে, এবং ইংরাজিতে ট্রান্সলেট করছেন ম্যাডাম বেব্রিজ। ম্যাডাম বেব্রিজ ইংরাজিতে ট্রান্সলেট করছে, এটা মনে রাখতে হবে। বাবর মারা যাবে আগ্রায় 1530 খ্রিস্টাব্দে। বাবর আগ্রাতে মারা যাবে, এবং উনার অটোবায়োগ্রাফিতে বলে গেছিল যেহেতু তিনি প্রথম কাবুল দখল করেছিলেন, সমাধিটা কাবুলে দেওয়া হোক, তাই আগ্রা থেকে সমাধিটা কাবুলে শিফট করা হয়, এবং বর্তমানে বাবরের সমাধি কাবুলে অবস্থিত। এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, আমরা যেটা দেখব সেটা হচ্ছে হুমায়ুন। বাবরের উত্তরাধিকার হিসেবে, সাকসেসর হিসেবে হুমায়ুন সিংহাসনে বসলো ন্যাচারালি, কোনো লড়াই ছাড়া। বাবর মারা গেল, হুমায়ুন সিংহাসনে বসলো। এবারে হুমায়ুনের পিরিয়ডটা তে আমরা কি দেখলাম, উনি দিল্লি দখল করেছেন, উনি দিল্লি লস করেছেন, উনি দিল্লি রিক্যাপচার করেছেন। সেই জন্যে ওনার ওনার টাইটেল হচ্ছে প্রবলেম চাইল্ড। কিন্তু এক্স্যাক্টলি বাবর নামের যদি তুমি অর্থ করো, তাহলে বাঘ যদি হয়, তাহলে হুমায়ুন নামের অর্থ হচ্ছে ফরচুনেট বা সৌভাগ্য। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। সঙ্গে প্রবলেম চাইল্ড অফ মুঘল এম্পায়ার কাকে বলে, সেটাও হুমায়ুন হবে। এবারে হুমায়ুন যখনই যুদ্ধ করবে শের শাহের সঙ্গে সবসময় পরাজিত হবে। যেমন ধরো 1539 সালে চৌসার যুদ্ধে এবং 1540 সালে কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধে, দুটো যুদ্ধেই শের শাহের কাছে পরাজিত হবে হুমায়ুন। কিন্তু 1540 সালের পর হুমায়ুন দিল্লি থেকে ইরানের দিকে চলে যাবে। উল্টো দিকে 1540 সালে শের শাহ দিল্লি দখল করবে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা খেয়াল রাখতে হবে। যেটা কনৌজের যুদ্ধ সেটাকেই আমরা বিলগ্রামের যুদ্ধ বলি। চৌসার যুদ্ধ 1539, কনৌজের যুদ্ধ বা বেলগ্রামের যুদ্ধ 1540। দুটো যুদ্ধতেই শের শাহ হুমায়ুনকে পরাজিত করবে। নেক্সট মনে রাখবো, হুমায়ুনের যে বোন, যার নাম হচ্ছে গুলবদন বেগম, তিনি হুমায়ুনের বায়োগ্রাফি লিখবেন, নামটা হচ্ছে হুমায়ুন নামা। বাবরের পর থেকে এই বইগুলো মোটামুটি তুমি ধরে নিতে পারো পার্সি ভাষায় লেখা। 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন দিল্লি রিক্যাপচার করবে ব্যাটেল অফ সিরিন্দের, সিকান্দার সুরকে পরাজিত করে, সিকান্দার সুরকে পরাজিত করে হুমায়ুন দিল্লি দখল করবে। এবং 1556 সালে হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে মারা যাবে, এবং লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা যাচ্ছে মানে হুমায়ুনও পড়াশোনা জানে, এই হিসেবে তোমাকে খেয়াল রাখতে হবে। এবং হুমায়ুনের সমাধি যদি বলো, তাহলে দিল্লির দিনপানায়, এই হুমায়ুনের সমাধি দিল্লিতেই অবস্থিত দিনপানা। এই দিনপানাতে হুমায়ুনের সমাধি রয়েছে, এবং হুমায়ুনের সমাধিটা যিনি বানাবেন তিনি হচ্ছেন হুমায়ুনের ওয়াইফ হাজি বেগম। এর সঙ্গে হুমায়ুনের পুত্র হচ্ছে আকবর, কিন্তু আকবরের মা হচ্ছে হামিদা বানু বেগম। মনে রাখতে হবে হাজি বেগম এবং হামিদা বানু বেগম স্বামীর সমাধি করতে কখনো বিরোধিতা করবে না, দুজনাই সাপোর্ট করবে। তাই হাজি বেগম প্রথম হবে, তারপরে হামিদা বানু বেগম হবে, এটা খেয়াল রাখতে হবে।
নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে শেরশাহ। ইনি কিন্তু মুঘল নন, ইনি হচ্ছেন আফগান। শেরশাহ, যার চাইল্ডহুড নেম হচ্ছে ফরিদ খান, এটাও পরীক্ষায় আসে, যিনি সুর এম্পায়ার ইন ইন্ডিয়ার ফাউন্ডার এবং সেকেন্ড আফগান ডায়নাস্টির ফাউন্ডার হিসেবে ট্রিট করা হয়। ইনিশিয়ালি যখন তিনি দিল্লি দখল করেননি, তখন তার ক্যাপিটাল ছিল সাসারাম ইন বিহার। এখানেই ওনার জন্ম, এখানেই ওনার সমাধি। দিল্লি দখল করার আগে এটাই ওনার ক্যাপিটাল, সাসারাম ইন বিহার, বর্তমানে বিহারে আছে সাসারাম। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং তিনি খুব বেশি দিন রুল করেননি। তিনি দিল্লি দখল করছেন 1540 এবং তিনি মারা যাচ্ছেন 1545। এই পিরিয়ডটা দিল্লিতে শাসন হচ্ছে শেরশাহের, দিল্লিতে শেরশাহের রুলিং পিরিয়ড এটা। এবারে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, 1530 সালে তিনি যখন বাংলা বিহারের শাসনকর্তা নিযুক্ত হচ্ছেন, তখন তিনি সিংহাসনে বসার সময় এই টাইটেলটা নিচ্ছেন, যার নাম হচ্ছে হজরতি আলা। এই হজরতি আলা টাইটেল নিয়ে সিংহাসনে কে বসছেন, কত সালে বসছেন, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। 40-এ বসছেন দিল্লিতে, 30-এ বসছেন বিহারে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন যেটা করে, হজরতি আলা টাইটেলটা কার? শেরশাহের হবে, যার চাইল্ডহুড নেম হচ্ছে ফরিদ। তিনি যুদ্ধ করেছেন, কনৌজের যুদ্ধ, চৌসার যুদ্ধ, দুটোই আছে। কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধের পর দিল্লি দখল করছেন। আর একটা জিনিস যেটা হচ্ছে চুনার হিল বলে একটা জায়গা আছে, চুনার, এই জায়গাটা তিনি বিয়ে করে দখল করছেন। এটাও প্রশ্ন, শেরশাহ বিয়ে করে কোন জায়গাটা দখল করেছিলেন, যাকে বিয়ে করছেন তার নাম লেড মালিক, এটাও তোমার কাছে ইম্পর্টেন্ট। এবারে প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে 1545 সালে কলিঞ্জর, এটাও বিহারের কলিঞ্জর দুর্গ অবরোধকালে বোম ব্লাস্টে শেরশাহের মৃত্যু হয়। তাহলে শেরশাহের মৃত্যু স্থানটা হয়ে যাবে কলিঞ্জর, বিহার। জন্মস্থান এবং বিহার এবং দিল্লি দখল করার আগে শেরশাহের ক্যাপিটাল সাসারাম, এটা খেয়াল রাখবে। তাই সাসারামটা শেরশাহের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ভারতের ইতিহাসে শেরশাহ অনেকগুলো কারণে বিখ্যাত, সেগুলোও মনে রাখতে হবে। শেরশাহের পরে সিংহাসনে বসছেন আকবর। আকবরের জন্মস্থানটা হচ্ছে সিন্ধু প্রদেশের অমরকোট। অমরকোটে রানা বীরসালের ঘরে আকবরের জন্ম হবে বলে যে মুঘল সম্রাটের জন্ম হিন্দুর বাড়িতে, তার নাম হবে আকবর। ইনি 1556 সালে 14 বছর বয়সে কালানুরের পাঞ্জাবে রাজ্যাভিষেক হয় এবং 1556তেই বৈরাম খান নেতৃত্বে সেকেন্ড ব্যাটেল অফ পানিপথে হিমুকে হারিয়ে জয়লাভ করেন। এনার মায়ের নাম হচ্ছে হামিদা বানু বেগম এবং ফস্টার মাদার, যার কাছে তিনি লালিত পালিত হয়েছিলেন, তার নাম হচ্ছে মহামানগা। এই মহামানগা আকবরের যে পিরিয়ডটায় ডোমিনেট করছে বৈরাম খার পরে, বৈরাম খাঁ 1556 থেকে 1560 পর্যন্ত বৈরাম খার পিরিয়ড। এই সময় আকবর বৈরাম খার অধীনে, মহামানগার অধীনে হচ্ছে 60 থেকে 61। এই পিরিয়ডটা তিনি মহামানগার অধীনে আছে। এই পিরিয়ডটাকেই আমরা বলি পিটিকোট গভর্নমেন্ট। এইটা খুব ইম্পর্টেন্ট। পিটিকোট গভর্নমেন্টের হেডকে, আমাদের অ্যান্সার হয়ে যাবে আকবর। এবারে আকবর মনে রাখবে, আগ্রা শহরটা তৈরি করেছে সিকান্দার লোদি। আগ্রাতে ফতেপুর সিক্রিটা যে তৈরি করেছে সে হচ্ছে আকবর। এটা আমাদের পরীক্ষার প্রশ্ন এবং খেয়াল রাখতে হয়। এই ফতেপুর সিক্রিতে যা কিছু হবে সব করবে আকবর। বুলন্দ দরওয়াজা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, যদি ফতেপুর সিক্রিতে হয় সব কটা করবে আকবর। নেক্সট আমরা দেখব আকবর ইলাহি ক্যালেন্ডার যেটা স্টার্ট করেছে, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। আকবর একটা ক্যালেন্ডার ইন্ট্রোডিউস করেছিল যেটার নাম হচ্ছে ইলাহি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা ইন্ট্রোডিউস করছে 1583-তে
এবারে আকবরের কোর্টে নবরত্ন ছিল, যাদের মধ্যে টোডরমল, আবুল ফজল, ফৈজি, বীরবল, তানসেন, আব্দুল রহিম খানি খানান, ইনি হচ্ছেন বৈরাম খাঁর ছেলে। এদের এগুলো খুব ইম্পর্টেন্ট নবরত্নের মধ্যে। যেমন আকবরের বায়োগ্রাফার হচ্ছে আবুল ফজল, আকবরের কোর্ট পোয়েট হচ্ছে ফৈজি, আকবরের কোর্ট কমেডিয়ান হচ্ছে বীরবল, আকবরের কোর্ট মিউজিশিয়ান হচ্ছেন তানসেন, এগুলো। এবং আরও একজন ইম্পর্টেন্ট আকবরের ল্যান্ড রেভিনিউ মিনিস্টার টোডরমল, ইনিও খুব বিখ্যাত। এবং আকবরের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মান সিং। মান সিং ছিলেন আকবরের প্রধান সেনাপতি। আকবরের প্রধান সেনাপতি হচ্ছে মান সিং। আকবর মানসবদারি সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, যার মানে হচ্ছে র্যাঙ্ক বা পদমর্যাদা। এটা অনেকবার ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসছে যে মানসবদারি শব্দের অর্থ কি, র্যাঙ্ক বা পদমর্যাদা। এই মানসবদারি সিস্টেমটা 33টা ভাগে বিভক্ত, এবং আকবর মনে করা হয় যে আকবর তার রাজত্বের 19তম বছরে 1577-এ এই মানসবদারি সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিল। তো এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্ন আসে। নেক্সট আমরা যেটা দেখব, হিজ রেভিনিউ মিনিস্টার অব দ্য দিওয়ানি আসফ রাজা টোডরমল। এই রাজা টোডরমল দহশালা সিস্টেম ইন্ট্রোডিউস করছে। এই দহশালা সিস্টেমটা যখন ইন্ট্রোডিউস করছে, সেখানে একটা জাপ্তি সিস্টেম আছে, জাবাত সিস্টেম বা জাপ্তি সিস্টেম। এটা হচ্ছে ল্যান্ড মেজারমেন্ট সিস্টেম। জাপ্তি সিস্টেমের মাধ্যমে ল্যান্ডটাকে মেজারমেন্ট করা হয়। পলাজ, পড়াউতি, চাচর, বাঞ্জার, এরকম 4 রকম ল্যান্ড মেজারমেন্ট করার পর তার উপরে একটা অ্যাভারেজ ট্যাক্স ধার্য করা হয়, যেটাকে আমরা বলি দহশালা সিস্টেম। এই দহশালা সিস্টেমটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আকবরের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি ধর্মীয় পিলগ্রিম ট্যাক্স, ধর্মীয় হিন্দুদের ওপর পিলগ্রিম ট্যাক্স তুলে দিয়েছিলেন। এবং জিজিয়া, এই জিজিয়াটা হচ্ছে ডিসক্রিমিনেটরি ট্যাক্স। ডিসক্রিমিনেটরি এই কারণে, জিজিয়া একবার চালু হবে তুলে দেবে, চালু হবে তুলে দেবে। এই জিজিয়া হচ্ছে আকবর কিন্তু এই জিজিয়া করটাকে অ্যাবলিশ করেছিলেন, যেটা পরবর্তীকালে আবার ঔরঙ্গজেব রিইন্ট্রোডিউস করবে। জিজিয়া ট্যাক্সটাও খুব ইম্পর্টেন্ট। তার মানে পিলগ্রিম ট্যাক্স এবং জিজিয়া ট্যাক্স দুটোই অ্যাবলিশ করছে আকবর। আকবর ফতেপুর সিক্রি, যেটা আগ্রাতে আছে, এই ফতেপুর সিক্রিতে ইবাদতখানা বানিয়েছিলেন। এই ইবাদতখানা হচ্ছে ধর্মীয় আলোচনা সভা, এখানে সব ধর্মের লোকেরা আলোচনা করবে। তাই ইবাদতখানা ফতেপুর সিক্রিতে অনেক মেমেন্টো আছে, বুলন্দ দরওয়াজা, ইবাদতখানা, পাঞ্চমহল, এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইবাদতখানাটা হচ্ছে একটা রিলিজিয়াস অ্যাসেম্বলি হলও বলতে পারো, যেখানে সব ধর্মের লোকেরা পার্টিসিপেট করবে এবং সব ধর্মের বিষয়বস্তু আকবর জানবে। এরপরে আকবর যেটা স্টার্ট করবে, একটা রিলিজিয়াস ডক্ট্রিন আকবর স্টার্ট করবে, যেটার নাম হচ্ছে দ্বীন-ই ইলাহি। এই দ্বীন-ই ইলাহিটা কে শুরু করেছিল, এটাও তোমার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্বীন-ই ইলাহি এবং আকবরের যে ক্যালেন্ডার, ইলাহি ক্যালেন্ডার, এই দুটোই খুব ইম্পর্টেন্ট। এরপরে আকবর মারা যাবে 1605 খ্রিস্টাব্দে আগ্রাতে, এবং ওনার সমাধি আছে সেকেন্দ্রা, আগ্রার কাছেই সেকেন্দ্রায় ওনার সমাধি আছে। এটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর ছিলেন আকবরের পুত্র এবং তার চাইল্ডহুড নেম বা রিয়েল নেম ছিল সেলিম। আকবর তার সাকসেসর হিসেবে জাহাঙ্গীরের পুত্র খুসরুকে নির্বাচিত করে গেছিলেন, কিন্তু আকবর মরে যাওয়ার পর জাহাঙ্গীর সিংহাসনে বসতে চাইলে প্রথম এই খুসরুর সঙ্গেই তার
সমস্যার শুরু হয় এবং খুসরোর পরিবর্তে তিনি সিংহাসনে বসতে চান। তার মানে এর আগে পর্যন্ত, আকবরের আগে পর্যন্ত ওয়ার অফ সাকসেশনটা হচ্ছে না, যেহেতু খুসরোর সঙ্গে জাহাঙ্গীরের এখানে একটা মতপার্থক্য দেখা দেবে। তার ফলে জাহাঙ্গীরের সঙ্গে খুসরোর যে লড়াই হবে, এখান থেকেই ওয়ার অফ সাকসেশনটা স্টার্ট হচ্ছে। তো যেহেতু খুসরোকে অ্যাপয়েন্টেড করে গেছিল আকবর, সেই কারণে শিখ গুরু অর্জুন দেব এই খুসরোকে শেল্টার দেবে। এর ফলে জাহাঙ্গীর ফিফথ গুরু অর্জুন দেবকে হত্যা করে দেবে। এটাই আমাদের পরীক্ষার প্রশ্ন, যে জাহাঙ্গীরের বিরুদ্ধে তার যে পুত্র বিদ্রোহ করেছিল তার নাম হচ্ছে খুসরো। এই খুসরোকে যে শেল্টার দিয়েছিল তার নাম হচ্ছে ফিফথ গুরু অর্জুন দেব। এর ফলে জাহাঙ্গীরের নির্দেশে এই ফিফথ গুরু অর্জুন দেবকে প্রথম হত্যা করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তিনি একটা বায়োগ্রাফি লিখছেন, যে বায়োগ্রাফিটার নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি। তার মানে আমরা দেখলাম বাবর অটোবায়োগ্রাফি লিখেছে, বাবরের পর হুমায়ুন আছে, হুমায়ুনের বায়োগ্রাফি লিখেছে ওনার বোন। তারপরে এলো আকবর। আকবরের লেটার নলেজ ছিল না, সেই জন্য আকবর লিখতে পারতেন না। কিন্তু আকবরের পরে যখন জাহাঙ্গীর আছে, জাহাঙ্গীরের অটোবায়োগ্রাফি রয়েছে এবং সেটা পার্সি ভাষায় লেখা। এবারে আর একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে এই 12 ভূঁইয়া। 12 ভূঁইয়া হচ্ছে মুঘল পিরিয়ডে বাংলায় যে 12 জন সম্ভ্রান্ত শক্তিশালী জমিদার ছিল, সেই 12 জন জমিদার ছিল বলে তাদেরকে 12 ভূঁইয়া বলা হতো। এই 12 ভূঁইয়া কার সময় বা কে 12 ভূঁইয়া দমন করেছিল, সেটা হচ্ছে জাহাঙ্গীর। কারণ 12 ভূঁইয়ার এই যে সোনারগাঁও, এই সোনারগাঁওটা হচ্ছে বর্তমানে ঢাকা। বর্তমানে ঢাকা মানে আমাদের ইস্ট বেঙ্গল বা বাংলাদেশে অবস্থিত। তো আমাদের প্রশ্ন যেটা করবে সেটা হচ্ছে 12 ভূঁইয়া এখান থেকে প্রশ্ন করে, এই 12 ভূঁইয়াটা কার সময় কে দমন করেছিল এবং এই 12 ভূঁইয়াটা কোথায় ছিল। ভূঁইয়া এখনো দেখবে বাংলায় টাইটেল আছে। এই 12 ভূঁইয়াটা মুঘল পিরিয়ডে এর আমরা অস্তিত্বটা পাই এবং জাহাঙ্গীর এই 12 ভূঁইয়াদের বিদ্রোহ দমন করবে, এটা খেয়াল রাখবে। নেক্সট আমরা যেটা দেখব, জাহাঙ্গীর বিয়ে করছে যাকে, তার নাম হচ্ছে নূরজাহান। এই নূরজাহান হচ্ছে মুঘল পিরিয়ডে ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানের জায়গিদার শের আফগানের ওয়াইফ। জাহাঙ্গীর শের আফগানকে পরাজিত করে নূরজাহানকে বিয়ে করবে। এই নূরজাহানের আসল নাম হচ্ছে মেহেরুন্নিসা। নূরজাহানের অরিজিনাল নেমটাও পরীক্ষায় আসে, মেহেরুন্নিসা কার নাম বা নূরজাহানের অরিজিনাল নেম কি, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং তিনি বিয়ে করছেন 1611 খ্রিস্টাব্দে। জাহাঙ্গীরের পিরিয়ডেই প্রথমে ভারতে আসবে উইলিয়াম হকিন্স। উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের পিরিয়ডেই ভারতে আসবে এবং তারপরে আসবে থমাস রো। দুজনাই জাহাঙ্গীরের পিরিয়ডে আসবে। প্রথমে আসবে উইলিয়াম হকিন্স, তারপরে স্যার থমাস রো। এবং জাহাঙ্গীরের পিরিয়ডেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম তাদের কারখানা বা ফ্যাক্টরি তৈরি করবে। জাহাঙ্গীরের পিরিয়ডেই মুঘল পেইন্টিং সবসময় অ্যাপেক্স পয়েন্টে পৌঁছবে।
মুঘল পেইন্টিংটা কার সময় অ্যাপেক্স পয়েন্টে পৌঁছেছিল, এটাও পরীক্ষার প্রশ্ন। পেইন্টিংটা খুব ইম্পর্টেন্ট। এই পেইন্টিংটা জিনিত মানে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে। তো কার পিরিয়ডে মুঘল পেইন্টিংটা অ্যাপেক্স পয়েন্টে পৌঁছেছিল? অ্যান্সারটা হবে জাহাঙ্গীর। আর একটা পয়েন্ট হচ্ছে 1627 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর মারা যাচ্ছে। এই মারা যাওয়ার সময় জাহাঙ্গীরের যেটা সমাধি, সেটা টম বলতে পারো, মুসোলিয়াম বলতে পারো, সেটা লাহোরে রয়েছে, অ্যাট প্রেজেন্ট পাকিস্তান। তার মানে আমরা এখানে খেয়াল রাখবো যেটা, সেটা হচ্ছে যে জাহাঙ্গীর, যার জন্ম এবং মৃত্যু দুটোই লাহোরে, এবং লাহোরেই তার সমাধি রয়েছে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে শাহজাহান। জাহাঙ্গীরের পরে সিংহাসনে বসবে শাহজাহান। শাহজাহানের অরিজিনাল নেম হচ্ছে খুররম। ইনি যাকে বিয়ে করবেন তার নাম হচ্ছে আরজুবান বানু বেগম মহল। এনাকে বিয়ে করছেন 1612 খ্রিস্টাব্দে। এই আরজুবান বানু বেগম মহল, যিনি মমতাজ মহল নামে পরিচিত, এনার স্মৃতির উদ্দেশ্যেই শাহজাহান তাজমহল নির্মাণ করবেন। শাহজাহানের পিরিয়ডে যিনি ভারতবর্ষে আসছেন, ফ্রেঞ্চ ট্রাভেলার, ফরাসি ট্রাভেলার বার্নিয়ার অ্যান্ড ট্যাভার্নিয়ার। আর একজন আসছে ইটালিয়ান ট্রাভেলার মানুচ্চি। এটাই আমাদের প্রশ্ন। ক্যাপ্টেন হকিন্স এবং থমাস রো ব্রিটিশ ট্রাভেলার জাহাঙ্গীরের পিরিয়ডে আসছে। ফ্রেঞ্চ ট্রাভেলার বার্নিয়ার এবং ট্যাভার্নিয়ার, এরা দুজনা আসছে শাহজাহানের পিরিয়ডে, এবং ইটালিয়ান ট্রাভেলার মানুচ্চি আসছে শাহজাহানের পিরিয়ডে। এছাড়া আমরা একটা জিনিস আমাদের প্রশ্ন করে পিটার মান্ডি, এনার বিবরণ থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে শাহজাহানের পিরিয়ডে একটা দুর্ভিক্ষ হয়েছিল। ফ্যামাইন মানে দুর্ভিক্ষ, এটাও খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি পিকচার বলে, যদি পেইন্টিং বলে, পেইন্টিংটা অ্যাপেক্স পয়েন্টে পৌঁছচ্ছে জাহাঙ্গীরের পিরিয়ডে। আর্কিটেক্ট যদি বলে, এনাকে আর একটা নামে ডাকা হয়, যেটা হচ্ছে প্রিন্স অফ আর্কিটেক্ট, প্রিন্স অফ বিল্ডার্স। এই প্রিন্স অফ বিল্ডার্স বললে সবসময় আমরা নেব শাহজাহান। শাহজাহানকে আমরা প্রিন্স অফ বিল্ডার্সও বলেছি। এর সময় আমাদের দেখা যাবে যেটা, সেটা বিসিএস পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা এসছে, যে এর আগে শাহজাহানের আগে ক্যাপিটাল এক একজনের এক এক জায়গায় ছিল। যেমন বাবরের ছিল তোমার আগ্রা, হুমায়ুনের দিনপানা দিল্লি, আকবরের ফতেপুর সিক্রি, আগ্রা। সিমিলারলি ওই আগ্রা থেকে দিল্লিতে ক্যাপিটালটা কে শিফট করেছে, এইটা আমরা অ্যান্সার নেব শাহজাহান। হিজ ক্যাপিটাল ওয়াজ দিল্লি। ওনাকেই আমরা প্রিন্স অফ বিল্ডার্স বলি। ওনার পিরিয়ডে আব্দুল হামিদ লাহোরি, যিনি শাহজাহানের কোর্ট পোয়েট, তিনি পাতশাহনামা লিখছেন। এবারে ওয়ার অফ সাকসেশন বাবা এবং ছেলের মধ্যে যখন স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে জাহাঙ্গীর। কিন্তু ওয়ার অফ সাকসেশন টুক এ নটোরিয়াস টার্ন বা রিচ ইন অ্যাপেক্স পয়েন্ট যদি বলে, বা কার সময় ওয়ার অফ সাকসেশনটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, এই প্রশ্নটা যদি করে, তাহলে সেটা অ্যান্সার হবে শাহজাহান। কারণ তার 4 পুত্র দারা, সুজা, ঔরঙ্গজেব এবং মুরাদ, এদের মধ্যে লড়াইটা, ওয়ার অফ সাকসেশনটা একটা নটোরিয়াস পর্যায়ে পৌঁছবে, এবং ঔরঙ্গজেব সমস্ত ভাইদের পরাজিত করে সিংহাসনে বসবে। ঔরঙ্গজেব মেনলি যাকে পরাজিত করবে, শাহজাহান যাকে উত্তরাধিকার হিসেবে মনে করত, সে হচ্ছে দারা শিকো। এই দারা শিকো হচ্ছে মুঘল পিরিয়ডের
মানে মুঘল ফ্যামিলির মধ্যে সব থেকে শিক্ষিত ব্যক্তি। শাহজাহানের 4 পুত্র এবং 2 মেয়ে। এই 2 মেয়ের নাম হচ্ছে জাহানারা, রোশনারা। জাহানারা সাপোর্ট করবে দারাকে এবং রোশনারা সাপোর্ট করবে ঔরঙ্গজেবকে। জাহানারা সাপোর্ট করবে দারাকে, রোশনারা সাপোর্ট করবে ঔরঙ্গজেবকে। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর মেন জিনিস সেটা এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে, যেটা হচ্ছে ওয়ার অফ সাকসেশন ইম্পর্টেন্ট, শাহজাহানের পুত্ররা ইম্পর্টেন্ট, দারা, সুজা, ঔরঙ্গজেব এবং মুরাদ। এটা আর একটা হচ্ছে যে ক্যাপিটালটা আগ্রা থেকে দিল্লিতে কে শিফট করেছিল, এটাও আমাদের মনে রাখতে হবে, শাহজাহান। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব সিংহাসনে বসছে পিতাকে বন্দি করে, ভাইদের হত্যা করে। এই ঔরঙ্গজেব যে টাইটেলটা নেবে সে টাইটেলটা হচ্ছে আলমগীর। আলমগীর টাইটেলটা কে নিয়েছিল, এটা পরীক্ষার প্রশ্ন। এই আলমগীর টাইটেলের সঙ্গে ঔরঙ্গজেব আরেকটা উপাধি নেবে, যেটার নাম হচ্ছে জিন্দা পীর, যেটাকে ইংরেজিতে বলে লিভিং সেন্ট। এই জিন্দা পীর টাইটেল, আলমগীর টাইটেল দুটোই আমাদের ইম্পর্টেন্ট। আর একটা বিষয় কালমা হচ্ছে যেটা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়। সেই কালমা পাঠ করে এবারে প্রশ্ন হচ্ছে এই যে কালমাটা কয়েনে লেখা, মিউজিক, কোর্টে মিউজিক বন্ধ যিনি করছেন, ফরবিডেড মানে বন্ধ করছেন তিনি হচ্ছেন ঔরঙ্গজেব। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে নাওরোজ ফেস্টিভ্যাল। এই নাওরোজ ফেস্টিভ্যালটা হচ্ছে পার্সি নিউ ইয়ার হারভেস্টিং ফেস্টিভ্যাল। এই নাওরোজ ফেস্টিভ্যালটা স্টার্ট হয়েছিল বলবনের সময় এবং এটাকে অ্যাবলিশ যিনি করছেন, এন্ডেড যিনি করছেন, তিনি হচ্ছেন ঔরঙ্গজেব। নাওরোজ ফেস্টিভ্যালটা কে অ্যাবলিশ করেছিল, এটাও আমাদের পরীক্ষার প্রশ্ন। ঔরঙ্গজেব আরেকটা ডেজিগনেশন ইন্ট্রোডিউস করছে যার নাম হচ্ছে মুহতাসিব। এই মুহতাসিব হচ্ছে নৈতিকতার দিক থেকে প্রত্যেকে যেন 5 বার নামাজ পড়ে, ইসলাম ধর্ম মেনে চলে, সেই বিষয়গুলোকে মানুষের মধ্যে ধর্মীয় সচেতনতা বাড়ানোর জন্য এই পোস্টটা ক্রিয়েট করেছিলেন। তাহলে এটাই আমাদের প্রশ্ন, মুহতাসিবটা কে অ্যাপয়েন্টেড করেছিল? অ্যান্সার ঔরঙ্গজেব। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1661 থেকে 63 মধ্যে মির্জুমুলা যিনি গভর্নর অফ বেঙ্গল ছিলেন, এনার পিরিয়ডেই আমাদের প্রশ্ন করে, এনার পিরিয়ডেই নর্থ বেঙ্গল ক্রস করে তিনি কুচবিহার এবং আসাম দখল করেছেন। তাহলে আমাদের যদি প্রশ্ন করে বাবরের সময় থেকে বেঙ্গল মুঘল পিরিয়ডে প্রভিন্স হিসেবে থাকবে, কিন্তু কুচবিহার এবং আসাম এই দুটো জায়গা কে দখল করছে, সেই জায়গাটা অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব। যদিও ঔরঙ্গজেব মরে যাওয়ার পর আসামটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিল, সেটাও একটা ইম্পর্টেন্ট। এবারে মুঘল সম্রাটদের মধ্যে ঝাড়কা দর্শন মানে হচ্ছে কমন পিপলের সঙ্গে মিট করা। এই কমন পিপলের সঙ্গে মিট করাটা যে বন্ধ করছে তার নাম হচ্ছে ঔরঙ্গজেব মুঘল পিরিয়ডে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ঔরঙ্গজেব যে বইটা লিখছে ফতেহাত ই আলমগীরি, এটাও অটোবায়োগ্রাফি। তার মানে মুঘল পিরিয়ডে 3 জন অটোবায়োগ্রাফি লিখলো, বাবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কি করছে, এই জিজিয়া কর যেটা আকবর তুলে দিয়েছিল সেটাকে রিইন্ট্রোডিউস করছে।
ঔরঙ্গজেব জিজিয়া করটাকে রিইন্ট্রোডিউস করছেন 1679-এ। এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জিজিয়া কর রিইন্ট্রোডিউস করতে পারে। এবারে দেখো এখানে হচ্ছে মানসবদার, এই মানসবদার সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিল আকবর, কিন্তু যার পিরিয়ডে সব থেকে বেশি হিন্দু মানসবদার থাকবে তার নামও হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে, ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন, এটাও পরীক্ষার প্রশ্ন। এই তেগ বাহাদুর হচ্ছে 9 নম্বর গুরু, তার মানে দুজন শিখ গুরুকে হত্যা করা হলো। জাহাঙ্গীর করলো 5th গুরুকে, ঔরঙ্গজেব করলো 9th গুরুকে, এটা মনে রাখতে হবে। ঔরঙ্গজেবের পিরিয়ডে আমরা মারাঠা সাম্রাজ্যের উত্থান দেখব এবং সেই জায়গাটায় আমরা খেয়াল রাখব শিবাজি গুরুত্বপূর্ণ। তাহলে ঔরঙ্গজেব জয় সিংয়ের মাধ্যমে শিবাজিকে পরাজিত করে 1665 খ্রিস্টাব্দে যে চুক্তিটা সাইন করবে সেটাই হচ্ছে ট্রিটি অফ পুরন্দর। তাহলে পুরন্দরের চুক্তি কত সালে হয়েছিল? 1665। কে সাইন করেছিল? ঔরঙ্গজেব এবং শিবাজি। ঔরঙ্গজেব না থাকলে জয় সিং এবং শিবাজি অ্যান্সার হবে। জয় সিং হচ্ছে ঔরঙ্গজেবের সেনাপতি, মান সিং হচ্ছে আকবরের সেনাপতি। এবারে ঔরঙ্গজেব তার জীবনের ম্যাক্সিমাম সময়টা দক্ষিণ ভারতে কাটিয়েছে। এবারে দক্ষিণ ভারতের দুটো মুসলিম রাজ্য তিনি মুঘল সাম্রাজ্যভুক্ত করেন, একটা হচ্ছে বিজাপুর, দ্বিতীয়টা হচ্ছে গোলকুন্ডা। কিন্তু আহমেদনগরটা দখল করেছিলেন শাহজাহান। এই আহমেদনগরে ঔরঙ্গজেব মারা যায় এবং ঔরঙ্গজেবের সমাধি এখন বর্তমানে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট ইন মহারাষ্ট্রে আছে। ঔরঙ্গজেব 1707 সালে মারা যায়। এই বিষয়গুলোর উপরে আমাদের রেগুলার ইন্টারভেলে আমাদের পরীক্ষার প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের উত্তরগুলো একটু কেয়ার করলেই অ্যান্সারগুলো করে দেওয়া যায়। প্রিলিম মেন দুটো জায়গাতেই এই প্রশ্নগুলো রেগুলার ইন্টারভেলে থাকে। নেক্সট আমরা প্রশ্নগুলো দেখব। 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট রুলার অফ স্লেভ ডাইনাস্টি? আমরা যখন সুলতানি পিরিয়ড পড়েছি তখন কি দেখেছি SKTSL। SKTSL মানে স্লেভ খালজি তুগলক সৈয়দ লোদি, প্রত্যেকের ফাউন্ডার গ্রেটেস্ট রুলার লাস্ট রুলার দরকার। স্লেভ ডাইনাস্টি মানে 1 নম্বর ডাইনাস্টি। এই স্লেভ ডাইনাস্টির ফার্স্ট রুলার মানেই তিনি হচ্ছেন ফাউন্ডার, তিনি হচ্ছেন ফার্স্ট মুসলিম কিং ইন ইন্ডিয়া, যার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক হচ্ছে ফাউন্ডার অফ স্লেভ ডাইনাস্টি। কুতুবউদ্দিন পরে সিংহাসনে বসবে আরাম শাহ, আরাম শাহের পরে সিংহাসনে বসবে ইলতুৎমিশ। এবারে মোহাম্মদ ঘুরি, ইনি হচ্ছেন ফার্স্ট মুসলিম রুলার ক্যাপচার দিল্লি। ইনি তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর প্রথম দিল্লি দখল করবেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ মানে 1192 খ্রিস্টাব্দে। 1206 সালে তিনি যখন মারা যাবেন তার পরিবর্তে কুতুবউদ্দিন আইবক স্লেভ ডাইনাস্টি এস্টাবলিশ করবেন। তাহলে এটাও প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কার স্লেভ ছিলেন? কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির স্লেভ ছিলেন। এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ নট কনস্ট্রাক্টেড বাই কুতুবউদ্দিন আইবক? কুতুবউদ্দিন আইবক মুসলিম কনস্ট্রাকশন যখন করছেন, কুয়াতুল ইসলাম মস্ক দিল্লিতে করছেন, আড়াই দিন কা ঝোপড়া এটাও করছেন, কুতুব মিনার কনস্ট্রাকশনটা স্টার্ট করছেন। যেটা করছেন না, এই কুয়াতুল ইসলামের এন্ট্রান্স গেটটাকে বলা হয় আলাই দরওয়াজা। এই আলাই দরওয়াজাটা তৈরি করছেন যিনি, তিনি হচ্ছেন আলাউদ্দিন খালজি।
তিনটেই তৈরি করেছেন কুতুবুদ্দিন আইবক, সেই জন্যে এটার অ্যান্সার হয়ে যাবে বি। আলাই দরওয়াজাটা আলাউদ্দিন খলজি তৈরি করেছেন। কুয়াতুল ইসলাম মস্কটাই নর্থ ইন্ডিয়ার ফার্স্ট মস্ক হিসেবে ট্রিট হয়, যেটা তৈরি করেছে কুতুবুদ্দিন আইবক, এবং এই কুয়াতুল ইসলাম মস্কের সিঁড়িতেই আমরা কুতুবুদ্দিন আইবকের সমাধিটা পাব। এটা আমাদের পরীক্ষার প্রশ্ন। নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব, সুলতানি পিরিয়ডের আগে থেকে কারেন্সি প্রচলিত ছিল। সুলতানি পিরিয়ডে সিলভার কারেন্সিটার নাম হচ্ছে টঙ্কা, কপার কারেন্সিটার নাম হচ্ছে জিটল, যেটা ইলতুৎমিশ ইন্ট্রোডিউস করছে। এবারে দ্য ফার্স্ট সিলভার টঙ্কা অফ দিল্লি সুলতানাত ওয়াজ ইস্যুড বাই ইলতুৎমিশ। ইলতুৎমিশ করছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে টঙ্কা ইন্ট্রোডিউস করছে, এই টঙ্কাতে প্রথম অ্যারাবিক ওয়ার্ড বা অ্যারাবিক কারেন্সি ভারতবর্ষে প্রথম যিনি ইন্ট্রোডিউস করছেন তার নামও হচ্ছে ইলতুৎমিশ। এই পয়েন্টটা মনে রাখতে হবে। কপার কারেন্সি হলে জিটল, সিলভার কারেন্সি হলে টঙ্কা, দুটোই ইন্ট্রোডিউস করছে ইলতুৎমিশ। নেক্সট, হু অ্যাবলিশড ইকতা সিস্টেম। ইকতা হচ্ছে একটা দানপত্র করে দেওয়া জমি, কিন্তু ওই জমিটা তাদেরই দেওয়া হবে যারা সামরিক ব্যবস্থায় সাহায্য করবে। সামরিক শাসকদের এই জমি দান করাটাকে বলা হয় ইকতা। ইকতা হচ্ছে একটা মিলিটারি ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট। যুদ্ধের সময় জমি দানের পরিবর্তে যুদ্ধের সময় সৈন্য দিয়ে সাহায্য করার যে সিস্টেমটা ইকতা সিস্টেমে ইন্ট্রোডিউস হয়েছিল, সেটা ইন্ট্রোডিউস করছেন যিনি, তিনি হচ্ছেন ইলতুৎমিশ। এবারে এটাকে অ্যাবলিস্ট করছেন যিনি, তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ইকতা সিস্টেমটাকে অ্যাবলিস্ট করছে, ইলতুৎমিশ ইকতা সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করছে। এইটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখব, হুইচ সুলতান অফ দিল্লি ফাউন্ডেড অ্যান্ড বিল্ড দ্য ফোর্ট অফ সিরি। এই সিরিটা আমাদের রয়েছে দিল্লিতে। তাহলে দিল্লিতে অনেকের ক্যাপিটাল রয়েছে, সিরিটাও একটা ক্যাপিটাল হবে। সিরি ফোর্টটা যে তৈরি করবে ক্যাপিটালটা তারই হবে, এটাই মনে রাখতে হবে। সিরি ফোর্টটা যার, ক্যাপিটালটাও তার। এই সিরিটা যেখানে অবস্থিত সেটা হচ্ছে দিল্লি। এটা তৈরি করবে আলাউদ্দিন খলজি। তাহলে সিরি ফোর্ট যদি তৈরি করে আলাউদ্দিন খলজি, সিরি যদি কারোর ক্যাপিটাল হয়, সেটাও অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। নেক্সট আমরা দেখব, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ার কল্ড নিও মুসলিমস। নিও মুসলিমস তারা যারা জালালউদ্দিন খলজির সময় অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার পাওয়ার জন্য মুসলিম ধর্ম গ্রহণ করবে, এবং এরা যখন আলাউদ্দিন খলজির সময় বিদ্রোহ করবে তখন তাদেরকে আলাউদ্দিন খলজি হত্যা করবে। তাহলে নিউ মুসলিম ইন্ট্রোডিউস হয়েছিল আলাউদ্দিন খলজির সময়, এবং এদেরকে হত্যা করেছিল, নিউ মুসলিম ইন্ট্রোডিউস হয়েছিল জালালউদ্দিন খলজির সময়, এবং এদেরকে হত্যা করা হয়েছিল আলাউদ্দিন খলজির সময়। এই নিউ মুসলিম যারা, তারা হচ্ছে মঙ্গল সম্প্রদায়ভুক্ত। তাহলে যার সময় মঙ্গলরা মুসলিম ধর্ম গ্রহণ করেছিল তার নাম হচ্ছে জালালউদ্দিন খলজি। এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিও মুসলিম থেকেও আমাদের পরীক্ষার প্রশ্ন আসে। এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হচ্ছে একদম বেসিক কোশ্চেন, যেগুলো রেগুলার ইন্টারভেলে পরীক্ষায় আসে।
হু অফ দ্য ফলোয়িং ওয়াজ রেসপন্সিবল ফর দ্য মার্ডার অফ হিজ ফাদার। এখানে যে রুলারগুলো রয়েছে সেই রুলারগুলোর মধ্যে আমাদের বলতে হবে বাবাকে হত্যা করার সঙ্গে কে যুক্ত, মার্ডার অফ হিজ ফাদার। অপশনে বলবন, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন তুগলক রয়েছে। তো স্বাভাবিকভাবেই এখানে অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক, যিনি গিয়াসউদ্দিন তুগলক ওনার বাবাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। হুইচ সুলতান অফ দিল্লি অ্যাজিউম দ্য টাইটেল সিকান্দার ই থানি? সিকান্দার হচ্ছে আলেকজান্ডারের নাম, সিকান্দার ই সানি মানেই হচ্ছে সেকেন্ড আলেকজান্ডার। শুধু যদি সিকান্দার বলে তাহলে আলেকজান্ডারের নাম, সিকান্দারি সানি বা সেকেন্ড আলেকজান্ডার বললে আমরা অ্যান্সারটা নেব আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি আমাদের কাছে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা দেখব ইবন বতুতা। ইনি হচ্ছেন একজন মরক্কিয়ান ট্রাভেলার, যিনি ভারতবর্ষে আসবেন মোহাম্মদ বিন তুগলকের সময়। এনার লেখা বই রেহেলা অথবা কিতাবুল রেহেলা খুব ইম্পর্টেন্ট। ইনি যার সময় ভারতে আসবেন তার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এই জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন আসে। নেক্সট আমরা যেটা দেখব আগ্রা। সুলতানি পিরিয়ডে আগ্রা শহরের প্রতিষ্ঠা হবে লোধি ডায়নাস্টির সময়। লোধি ডায়নাস্টির গ্রেটেস্ট রুলার সিকান্দার লোধি আগ্রা শহরটা প্রতিষ্ঠা করবে, তাই আগ্রার ফাউন্ডার আমরা সিকান্দার লোধিকে নেব। আর সুলতানি পিরিয়ডে দিল্লিকে প্রথম যিনি ক্যাপিটাল বানাবেন তিনি হচ্ছেন ইলতুৎমিশ। ইনি দিল্লিকে প্রথম ক্যাপিটাল বানাবে। ইনার আগে যে আছেন তার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক, তাদের সময় ক্যাপিটালটা ছিল লাহোর। In which language did Babur write his autobiography? বাবর তার অটোবায়োগ্রাফি তুজুকি বাবরি, এটা পার্সি ভাষায় অনুবাদ করার না পর এর নাম হয় বাবর নামা। তাহলে বাবর তার অটোবায়োগ্রাফি প্রথম যে ল্যাঙ্গুয়েজে লিখছে সেটাই তার মাদার টাং। এই মাদার টাঙে লিখছে মানে এটার অ্যান্সার হয়ে যাবে টার্কি অথবা চাকতাই টার্কি। টার্কিজও থাকতে পারে, চাকতাই টার্কি থাকলে চাকতাই টার্কি ফার্স্ট অ্যান্সার। এটা পরীক্ষার প্রশ্ন। বাবরের অটোবায়োগ্রাফি কি ভাষায় লেখা? হু অফ দ্য ফলোয়িং বিল্ড আগ্রা ফোর্ট? এটাও ইম্পর্টেন্ট। আগ্রা সিটির ফাউন্ডার সিকান্দার লোধি। এবারে আগ্রা ফোর্ট মানে হচ্ছে এটা আগ্রার দুর্গ। এই আগ্রা ফোর্টটা যিনি বানাবেন তার নাম হচ্ছে আকবর। আগ্রা ফোর্ট যিনি তৈরি করছেন তার নাম হচ্ছে আকবর। নেক্সট কালানুর। কালানুর হচ্ছে পাঞ্জাবের একটা প্লেস। এই কালানুর প্লেসে আকবরের রাজ্যাভিষেক হবে। রাজ্যাভিষেক মানে করোনেশন। করোনেশনে কি হয়? আকবরকে রাজা হিসেবে ঘোষণা করা হয়। তাই এখানে যে আকবরের বার্থ প্লেস জানা, সিন্ধু প্রদেশের অমরকোটে আকবরের বার্থ প্লেস। প্রোক্লামেশন অফ আকবর অ্যাজ এ এম্পায়ার, তাহলে আকবরকে রাজা হিসেবে ঘোষণা করেছে। এবং করোনেশন অফ আকবর কালানুর তার সেম জিনিস, তাই বি অ্যান্সার হবে। হুমায়ুনের টম হচ্ছে দিল্লি, কালানুরটা হচ্ছে পাঞ্জাব। এগুলো সবকটাই খেয়াল রাখতে হবে। তাহলে নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে হু ট্রান্সলেট রামায়ণ ইন্টু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ? মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে রামায়ণ মহাভারত এই দুটো বই আকবরের পিরিয়ডে প্রথম পার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল।
এবারে রামায়ণটার লেখা বাল্মীকি মুনি সংস্কৃত ভাষায়, অরিজিনাল রামায়ণটা সংস্কৃত ভাষায়। তাহলে কার পিরিয়ডে রামায়ণ পার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল, এটাও পরীক্ষার প্রশ্ন। তাহলে পার্সি ভাষায় রামায়ণ যিনি লিখছেন, তিনি যার সময়ে লিখছেন তার পিরিয়ডটা হচ্ছে আকবর। এটা আমার পরীক্ষার প্রশ্ন, এটাও পরীক্ষার প্রশ্ন। এবারে প্রশ্ন করেছে রামায়ণটাকে কে পার্সি ভাষায় অনুবাদ করেছেন, এখানে অ্যান্সার হয়ে যাবে বদাউনি। এই বদাউনি রামায়ণকে পার্সি ভাষায় অনুবাদ করেছে আকবরের পিরিয়ডের প্রথম। নেক্সট প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং প্রোহ্যাবিটেড ইউজ অফ টোব্যাকো। এই টোব্যাকো কাল্টিভেশনটা ভারতে ইন্ট্রোডিউস করবে যারা, তারা হচ্ছে পর্তুগিজ। এবং যার পিরিয়ডে ইন্ট্রোডিউস করবে সেই সময় খেয়াল রাখতে হবে তিনি টোব্যাকো কাল্টিভেশনটা ব্যান্ড করে দেবেন বা প্রোহ্যাবিটেড করে দেবেন, যার নাম হচ্ছে জাহাঙ্গীর। টোব্যাকো কাল্টিভেশনটা ভারতবর্ষে ইন্ট্রোডিউস করবে যারা, তারা হচ্ছে পর্তুগিজ। জাহাঙ্গীর স্টম, জাহাঙ্গীরের সমাধি সিচুয়েটেড, আমরা এখানে খেয়াল রাখবো কাবুলে যার সমাধি আছে তার নাম হচ্ছে বাবর। যদিও বাবর আগ্রাতে মারা গেছিলেন এবং কাবুলে তার সমাধিটা শিফট করা হয়েছিল। জাহাঙ্গীরের সমাধি হচ্ছে লাহোরে। দিল্লিতে সমাধি যদি বলে, আমরা আর্লি মুঘল রুলারদের মধ্যে হুমায়ুনের সমাধি পাবো দিনপানা, সেটা দিল্লিতে। ঔরঙ্গাবাদে যার সমাধি পাবো সেটা ঔরঙ্গজেব। তার মানে এখানে যে প্লেসগুলো রয়েছে কার কোথায় সমাধি, আর্লি মুঘল রুলারদের কার কোথায় সমাধি, এটা পরীক্ষায় আসে। নেক্সট আমরা দেখব যেটা লার্জেস্ট নাম্বার অফ হিন্দু মানসবদার। এই মানসবদার সিস্টেমটা ইন্ট্রোডিউস করছেন আকবর। আকবরের পিরিয়ডে হাইয়েস্ট মানসবদার র্যাঙ্ক হোল্ডার মান সিং, এবং ঔরঙ্গজেবের যে সেনাপতি জয় সিং, তিনিও একজন মানসবদার ছিলেন। এখানে প্রশ্নটা করেছে সংখ্যায় বেশি কার পিরিয়ডে ছিল, সেটা অ্যান্সার হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের পিরিয়ডে হিন্দু মানসবদারের সংখ্যা বেশি ছিল। ঔরঙ্গজেবের পিরিয়ডে এরিয়াটা বেশি ছিল। ঔরঙ্গজেবের পিরিয়ডে ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে বেশি কাটিয়েছে। ঔরঙ্গজেবই একমাত্র মুঘল রুলার যিনি দক্ষিণ ভারতে মারা যাবেন। এই প্রশ্নগুলো পরীক্ষার রেগুলার ইন্টারভেলে করে। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড জয়েন্ট আকবরস দিন-ই-ইলাহি। দিন-ই-ইলাহিটা আকবরের যদি একটা ধর্ম হয়, সেই ধর্মটাকে প্রথম যিনি অ্যাকসেপ্ট করছেন তার নাম হচ্ছে বীরবল, যিনি মহেশ দাস নামেও পরিচিত। এই বীরবল প্রথম আকবরের দিন-ই-ইলাহি অ্যাকসেপ্ট করছে। হু ওয়াজ দ্য অথর অফ হুমায়ুন নামা। হুমায়ুন নামা হচ্ছে হুমায়ুনের বায়োগ্রাফি। ওনার সিস্টার গুলবদন বেগম লিখবেন। তাহলে গুলবদন বেগম যেহেতু হুমায়ুনের সিস্টার, সেই জন্য এই গুলবদন ডেফিনেটলি ডটার অফ বাবরও হবে। হুমায়ুন নামা পার্সি ভাষায় হুমায়ুনের বায়োগ্রাফি, যেটা গুলবদন বেগম লিখছেন, ইনি যদি সিস্টার অফ হুমায়ুন হন তাহলে ডটার অফ বাবরও হবে, এটাও খেয়াল। হুইচ অ্যামং দ্য ফলোয়িং বিকেম দ্য ইন্টিগ্রাল পার্ট অফ শাহজাহান এম্পায়ার। শাহজাহানের এম্পায়ারে মুঘল সাম্রাজ্যের যে জায়গাটা দখল হবে সেই জায়গাটা হচ্ছে আহমেদনগর। এই আহমেদনগরটা হচ্ছে বাহমনি রাজ্য ভেঙে যে 5টা স্টেট তৈরি হবে তার মধ্যে একটা। আহমেদনগরটা দখল করবে শাহজাহান, বিজাপুর এবং গোলকুন্ডাটা দখল করবে ঔরঙ্গজেব। এই কারণে আহমেদনগরটা
যার পিরিয়ডে মুঘলদের ইন্টিগ্রেটেড পার্ট হবে সেটা হচ্ছে শাহজাহান। তো এইরকম ভাবেই তোমরা এই সিলেকশনটা পড়বে এবং পরীক্ষার জন্যে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে নেক্সট 2024-এর এক্সামে অ্যাপিয়ার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।